হ্যালো সুপার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ লাইভ ক্লাস। আমরা অনেকদিন পর আবার দেখা করতেছি একসাথে। তো সবাই কেমন আছি আমাকে একটু কমেন্ট সেকশনে বলে দাও। সবাই একটু আমাকে জানা দাও কমেন্ট সেকশনে আমরা কে কোন জায়গা থেকে বলছি, কার কার স্কুলের পরীক্ষা শুরু হয়েছে এটাও জানা দিবা। আরেকটা বিষয় হচ্ছে, গত ক্লাস করছিলাম যাদের সাথে আমি বাংলা ক্লাস করছিলাম, গত ক্লাসের টপিকে কারো যদি কোনো সমস্যা থেকে থাকে বা গ্রামার নিয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে সেটাও আমাকে করতে পারো। আজকে বিগত ক্লাসগুলোর ফিডব্যাক একটু নেই সবার শুরুতে। সবাই কেমন আছো? সিয়াম, ফাহমিদা, তুষি, আবরার, আবরার আর লাফি। ওকে, এই যে তোমাদের সবার নামই কিন্তু আমি পড়ি, বাট তোমরা মন খারাপ করো যে ভাই নাম পড়েন না। এই যে আবরার নাম যেরকম আমি আবরার পড়ে ফেলছি। এনিওয়ে, সবাইকে আমি মেনশন করে দিচ্ছি। তুমিও তোমার বন্ধু বান্ধব যার যারা আছে, যার সাথে তোমরা কানেক্টেড আছো, তাদেরকে একটু ইনবক্সে বলো, একটু ডেকে ডেকে আনো, ঘুম ভাঙাও বন্ধুর, যাতে ক্লাসে চলে আসে। আজকে আমরা কি পড়বো জানো? আজকে আমরা পড়বো হচ্ছে একটা প্রবন্ধ, শিক্ষা এবং মনুষ্যত্ব। কে লিখছে বলো তো? শিক্ষা ও মনুষ্যত্ব। এখানে দুইটা জিনিসই খুব ইম্পর্টেন্ট, বুঝছো? এই যে তোমাদেরকে এত পড়ালেখা করাইতেছি, এই শিক্ষাটা কিসের জন্য? মনুষ্যত্ব বোধ যাতে তোমাদের মধ্যে জাগ্রত হয়, তোমরা যাতে মানুষ হয়ে ওঠো। সবাই এটা চায়, বুঝতে পারছো? ওকে, সো আজকে প্রবন্ধের মধ্য দিয়ে আমরা মূলত এইটুকুই জানবো, শিক্ষা এবং মনুষ্যত্ব দুইটা নিয়ে আলোচনা করা আছে। এইটা ছাড়াও ক্লাসের মধ্যে আমরা বেসিক্যালি কোনটা আমাদের মাথায় টার্গেট থাকবে, আমাদের মাথায় টার্গেট থাকবে এইটা থেকে সিকিউ আসলে কিভাবে লিখতে হয়, এইটা থেকে এমসিকিউ আসলে কিভাবে লিখতে হয়। লিখতে হয় বলতে এমসিকিউ তো আর লেখার কিছু নেই, মানে এমসিকিউ কিভাবে কমন করা যায়, প্রবন্ধের কোন কোন জায়গাগুলো থেকে এমসিকিউ আসবে সেই জিনিসটা আমি তোমাদেরকে একদম ভালো মতো দেখানোর চেষ্টা করব। আর এছাড়াও শব্দার্থ, অনেক শব্দ শব্দার্থের মধ্যে নাই, প্রবন্ধের মধ্যে অনেক কঠিন কঠিন শব্দ আছে। আমরা প্রবন্ধ শব্দটাই অনেক কঠিন, মানে প্রবন্ধ শব্দটাই অনেক কঠিন। তো প্রবন্ধ কঠিন হবেই। সো এই কঠিন প্রবন্ধের মধ্যেই অনেক অনেক নতুন নতুন শব্দ থাকে, ওই শব্দগুলোর মিনিং না বুঝলে পরে দেখা যায় প্রবন্ধটা আমরা ভালো মতো বুঝতে পারি না। ওকে, সো আমরা একটু 2 মিনিট আমরা একটু ওয়েট করি। আমাদের এখানে আজান দিচ্ছে, আজানটা শেষ হইলে আমরা আবার শুরু করবো। অলরাইট? সো গেট রেডি এভরিওয়ান, আমাদের 2 মিনিট শেষ, আজানও শেষ, আমরা আবার ক্লাসটা শুরু করতেছি। ফয়সাল ভাইয়া দেখতেছি কমেন্ট সেকশনে আছে। ফয়সাল ভাইয়া, সবাই আবার ফয়সাল ভাইয়ার কমেন্টে রিপ্লাই লিখতেছে। তবরক ভাইয়া চলে আসছে। ফয়সাল ভাইয়া ক্লাসের সাথেই যেহেতু আছে, তো আমরা ক্লাসটা শুরু করি নাকি? ওকে, ঠিক আছে, আজানের ব্রেক শেষ, সবাই আবার চলে আসছে। হ্যাঁ, ইয়েস, তো আমরা একটু ক্লাসটা শুরু করি। সবাই তার আগে আমাকে একটা বিষয় বলবা যে এই প্রবন্ধটা তোমরা কেউ পড়ছো কিনা। এই প্রবন্ধটা তোমরা সবাই আগে থেকে পড়ছো কিনা এটা একটু আমাকে জানাবা।
আমি দেখি কে কে পড়ছে। হাসান খান হ্যালো লিখছে, এখন হ্যালো লেখার কোনো দরকার নাই, জ্ঞানমূলক প্রশ্ন বলে দিয়েন, ঠিক আছে। ফাহমিদা সরকারের জন্য একটা বিষয় বলি ভাই, জ্ঞানমূলক প্রশ্ন আর এমসিকিউ, তোমার যদি এমসিকিউ এর জন্য তুমি ভালো মতো পড়ো তাহলে তোমার জ্ঞানমূলক প্রশ্নের জন্য পড়া হয়ে যায়। কেন হয়ে যায় জানো? কারণ দেখবে এমসিকিউ এর বেশিরভাগ প্রশ্ন থাকে জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্ন ছাড়াও এমসিকিউ এর জন্য কিন্তু একটা আলাদা ক্যাটাগরি আছে, আলাদা প্যাটার্ন আছে, যে কতগুলা জ্ঞানমূলক থাকা লাগবে, কতগুলা অনুধাবন, কতগুলা প্রয়োগ, কতগুলা উচ্চতর দক্ষতা, কতগুলো আবার দেখবা হচ্ছে মাল্টিপল অপশন আছে, মানে এইগুলা হচ্ছে এই টাইপের এমসিকিউ। 1 2 3, আবার এগুলার উপর ভিত্তি করে ক একটা অপশন থাকে, খ একটা অপশন থাকে, গ একটা অপশন থাকে, ঘ অপশন থাকে। কতে দেয় হচ্ছে 1, ঘতে দেয় হচ্ছে 1 ও 2, গতে দেয় 1 2 ও 3, ঘতে দেয় 2 ও 3। বুঝতে পারছো? এই টাইপের প্রশ্নগুলোও থাকে, আবার উদ্দীপক নির্ভর প্রশ্নগুলোও থাকে এমসিকিউ এর জন্য। সো আমাদের মোটামুটি সব টাইপের প্রশ্নই আমরা আজকে আলোচনা করব প্রশ্নগুলা নিয়ে। আমাকে একটু সবাই জানাও, সবাই প্রবন্ধ পড়ার জন্য রেডি কিনা। আমি রেডি, আমার সামনে প্রবন্ধ একদম খুলে রেখে বসে আছে। সো রেডি সবাই? ওকে, হাসান খান রেডি, ফাহমিদা সরকার, রাসেল, তাসনুভা জিজ্ঞেস করছে কেমন আছেন ভাই? আমি খুব ভালো আছি, আপনাদের ক্লাসে আসতে পেরে আরো অনেক বেশি ভালো লাগতেছে। একজন লিখছে কবির নাম মুতাহের হোসেন, না কবি না, ইনি হচ্ছে প্রাবন্ধিক। যিনি প্রবন্ধ লেখে তাকে বলা হয় প্রাবন্ধিক। সিম্পল একটা বিষয়, এটা একটু ঠিক করে নাও, প্রাবন্ধিক। কারণ তুমি যখন লিখবা, রচনামূলক প্রশ্ন লিখবা, তখন যদি এই জিনিসটা লেখো যে এটা বলতে কবি বুঝিয়েছেন, তাইলে কিন্তু জিনিসটা খুবই খারাপ হয়ে যাবে। বুঝতে পারছো? টিচারের যদি ওই লাইনটাতেই চোখ পড়ে যায় তাহলে তো নম্বর কমায় দিবে। তুমি কি লিখবা? প্রাবন্ধিক লিখবা। বুঝতে পারছো? প্রাবন্ধিক লিখবা। আচ্ছা, ফারিয়া লিখছে কোন লাইনটা ইম্পর্টেন্ট একটু ভালো করে দাগিয়ে দিন আর একটু বলে দিন। ঠিক আছে, আমরা পুরো প্রবন্ধটাই পড়বো, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নেই। সবাই রেডি? সবাই একটু হাত তুলে জানা দাও। সবাই রেডি? হাসান, ওকে, ইসরাত, মাকসুদা, অলরাইট। তাইলে আমরা একটু পড়া শুরু করি। ফার্স্টে দেখো প্রথমে কি বলা আছে, আমরা একটু দেখি। মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। জীবসত্তা সেই ঘরের নিচের তলা, আর মানব সত্তা বা মনুষ্যত্ব উপরের তলা। মানে তোমার শুরুতেই 2 তলা একটা বাড়ির কথা বলা হয়েছে। সুন্দর একটা বাড়ি আঁকাবো আজকে। সুন্দর না, আমি আঁকাইতে পারি না ভালো। এই যে 2 তলা বাড়ি, একটা জানলা দিলাম, এইখানে 2টা জানলা দিব, এইখানে একটা গেট দিব। মনে করো এরকম 2 তলা একটা বাড়ি। উপরের তলা হচ্ছে মানব সত্তা আর নিচের তলা হচ্ছে জীব সত্তা। এখন কথা হচ্ছে এই 2টা জিনিসের অর্থটা কি ভাই? অর্থটা হইতেছে, মনে করেন আপনার যে জীবন, আপনি জীব সত্তা বলতে আমরা কি বুঝি, মানব সত্তা বলতে আমরা কি বুঝি, এই 2টা জিনিস, এই 2টার একটা ফিলোসফি আছে, বুঝছো? ফিলোসফি এখন শুনলেই তো তোমরা একটু ভয় পেয়ে যাবো। ভয় পাবা না? ভয় পাবা, আচ্ছা। না, ভয় পাবে না, দেখি কে ভয় পাবে। সানজার লিখছে না, অপূর্বও পাবে না। ঠিক আছে, আপনারা তার মানে বুদ্ধিমান। আচ্ছা, তাহলে ফিলোসফিটা কি? ফিলোসফিটা হচ্ছে জীব হিসেবে, মানুষ তো জীব, আবার মানুষের কিছু স্পেশাল ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটিস আছে। ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটিস কি? মানে মনে করেন মানুষ যে সৃষ্টির সেরা জীব, এটা কেন বলা হয়ে থাকে? তার অন্যান্য জীব আপনার মতো, অন্যান্য জীব যা করে আপনিও সেই রকম অনেক কিছুই করেন। আপনি চলাফেরা করতে পারেন, সোসাইটিতে বসবাস করতেছেন। আবার সোসাইটির স্ট্রাকচারটা আলাদা, যদিও অন্যান্য প্রাণী যারা আছে তারা তাদের মতো করে বসবাস করে, তারা ঘুমায়, খায়। বুঝতে পারছেন? আচ্ছা, তো অন্যান্য জীবের সাথে এই যে মানুষের আলাদা করার জিনিসটাই হইতেছে, আমরা এই যে আপনার মতো পড়ালেখা ওরা করে না। বুঝতে পারছেন? ওরাও আপনার মতো ঘুমায়, ঘুম থেকে উঠে, কিন্তু ঘুম থেকে উঠে স্কুলে যায় না। বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে 2টা পার্ট। এখন এটাকে আমরা ডিটেইলে একটু পড়ি। আমি তো সহজ ভাষায় বললাম, আপনাদের ভাষায় বললাম, এখন একটু প্রাবন্ধিকের ভাষায় আমরা জিনিসটা একটু দেখি। 2টা জিনিস, জীবসত্তা আর একটা হচ্ছে মানব সত্তা। মানব সত্তাকে আবার কি বলা হচ্ছে? মনুষ্যত্ব উপরের তলা। জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। এখন আমি যে আপনাদেরকে বললাম যে ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটিস, মানুষ কবিতা লেখে, মানুষ ছবি আঁকে, মানুষ কি করে? মানুষ গল্প লেখে,
মানুষ সেই গল্পকে আবার চিত্রায়িত করে, সেই গল্পকে আবার চলচ্চিত্রায়িত করে, সেই গল্প থেকে মুভি বানায়, সেই গল্পের ইমোশনগুলাকে মানুষ আবার কি করে, গান বানায়। বুঝতে পারছেন? বিভিন্ন রকমের শিল্পের মাধ্যম মানুষের মধ্যে তৈরি হয়েছে। মানুষ সায়েন্সের মধ্য দিয়ে নতুন নতুন তথ্য আবিষ্কার করে। মানুষ মঙ্গল গ্রহে যাইতে চায়, মানুষ মঙ্গল গ্রহকে পেরিয়ে ইউনিভার্সের কনসেপ্ট, ইউনিভার্স কেমন এটা বুঝতে চায়। মানুষের ধর্ম আছে, মানুষ স্রষ্টা বিশ্বাস করে, বিশ্বাস করতে জানে। মানুষ সেই বিশ্বাসের উপর ভিত্তি করে তার বিভিন্ন সামাজিক অবকাঠামো তৈরি করছে, অনেক অনেক কাজ করছে মানুষ। বুঝতে পারছেন? তো এত কাজ যে মানুষ করছে, এইটাই হচ্ছে মানুষের ওই কি মানব সত্তা আছে বলেই। বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে, আমরা সবাই জীব হিসেবে জন্মগ্রহণ করি, আমাদেরকে খাওয়া দাওয়া ঘুমানো এগুলো শিখাইতে হয় না। কেউ শিখাই দিচ্ছে আপনাকে কিভাবে ঘুমাবেন? না, একটা বাচ্চা একদম জন্মের পর থেকেই জানে যে তার কান্নাকাটি করা লাগবে। কান্নাকাটি না করলে মা তো খাইতে দিবে না, খাবার দাবার পাবেন না, তার ঘুমাইতে হবে। যখন একটু টায়ার্ড লাগতেছে তখন ঘুমাইতে হবে। বুঝতে পারছেন? সে যে ইনস্টিংক্টিভ যেগুলো মানুষ জানে, আগে থেকেই জানে। কিন্তু মানুষের যদি জীবসত্তার ঘর থেকে মানুষের যদি মানব সত্তায় উত্তরণ করতে হয়, উত্তরণ শব্দটা একটু কঠিন মনে হইতে পারে, উঠতে হয় যদি, তাইলে উঠার জন্য মানুষের কি লাগবে? একটা মই লাগবে। সেই মইটাই হইতেছে শিক্ষা। বুঝতে পারছেন? সেই মইটাই হইতেছে শিক্ষা। শিক্ষাই আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে। অবশ্য জীবসত্তার ঘরেও সে কাজ করে খুদ পিপাসা। এতক্ষণ পর্যন্ত যেটা বললাম যে জন্মের পর থেকে আপনারা যখন কান্নাকাটি করা শুরু করছেন, এইখানে অনেকে স্বীকার করবে না যে ওরা কান্নাকাটি করে। কান্নাকাটি করাকে অনেকে হচ্ছে একটা দুর্বলতা ভাবে, স্বীকার করেন। আরে আমি জীবনে কাঁদি নাই, আমি খুব স্ট্রং, এরকম অনেকে আছে। কিন্তু আপনারা সবাই কাঁদছেন, সবাই জন্মের পর থেকে সবাই কান্নাকাটি করছেন। কেউ না বললেও আপনার আম্মু বলে দিতে পারবে, কিছু হইতে না হইতে আপনি কাঁদতেন। তো এই যে খুদ পিপাসা, খুদ মানে হচ্ছে খিদা। আমি বাংলায় একদম লিখি, যদি খিদা বলি বা খিদে বলি বা ক্ষুধা বলি, খুব সুন্দর বাংলায় ক্ষুধা বলি। বুঝতে পারছেন? আর পিপাসা মানে তো আমরা সবাই জানি, মানে কি পানি খাওয়ার জন্য আমাদের মধ্যে যে একটা ইম্পালস কাজ করে, বা মনে করেন যে পানি খাওয়ার ইচ্ছা, পান করার ইচ্ছা। আমি বাংলায় বললাম, এমনি নর্মালি বোঝানোর জন্য বললাম। আপনারা যখন কি পড়বেন, এক কথায় প্রকাশ করবেন, তখন পিপাসার মানে হচ্ছে পান করার ইচ্ছা। বুঝতে পারছেন? একদম এক কথার ভাষায় হচ্ছে, এক কথায় প্রকাশের ভাষায় পান করার ইচ্ছা। বুঝছেন সবাই? আচ্ছা, এখন খুদ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলা তার অন্যতম কাজ, কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করে দেওয়া, মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করে দেওয়া। তার মানে কি বলছেন? তার মানে বিষয়টা হইতেছে শিক্ষার মেইন উদ্দেশ্য কি? শিক্ষার মেইন উদ্দেশ্য কি? শিক্ষার মেইন উদ্দেশ্য হচ্ছে এই জীব সত্তার থেকে মানুষের মানব সত্তার ঘরে নিয়ে যাওয়া। বুঝতে পারছেন সবাই? আচ্ছা আচ্ছা, মজার কথা একটা বলছেন একজন, আমার একটা মাথায় চলে আসছে যে পড়তে শিখাইতে হয় কিন্তু ঘুমাইতে কাউকে শেখানো লাগে না। কিন্তু অনেকে আবার আছে যে পড়তে পড়তে কিভাবে ঘুমাইতে হয় এইটাও আবার শিখতে হয়। বুঝতে পারছেন? এইটার কথা অনেকে কমেন্ট সেকশনে বলতেছেন, খুব হাসাহাসি করতেছেন। জান্নাতুল ফেরদৌস লিখছে, আমি কান্নাকাটি করি, আর ছোটবেলার কথা তো বললামই না। ও আচ্ছা, অনেকের আবার শিখাইতেও হয় না। আচ্ছা, মানে পড়তে পড়তে ঘুমাইতে হয়, পড়তে বসলে, বাংলা পড়তে বসলে এমনি ঘুমায়, এমনি ঘুম চলে আসে, এটাও শিখাইতে হয় না। এনিওয়ে, আমরা একটু যাই, আমরা একটু তাড়াতাড়ি আগাই, যেহেতু পুরো প্রবন্ধটা আমরা শেষ করব। অন্য কথায়, শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে, তেমন অপ্রয়োজনীয় দিকও আছে, আর অপ্রয়োজনের দিকই তার শ্রেষ্ঠ দিক। বলতেছিলাম যে এমসিকিউ কোন জায়গা থেকে আসবে, সেই জায়গাগুলো একটু দেখা দেব। অপ্রয়োজনের, তাহলে শিক্ষার কোন দিকটা তার শ্রেষ্ঠ দিক, এরকম একটা প্রশ্ন চলে আসতে পারে, জ্ঞানমূলক প্রশ্ন চলে আসতে পারে, আবার এমসিকিউতেও চলে আসতে পারে। শিক্ষার অপ্রয়োজনীয় দিকটাই বা অপ্রয়োজনের দিকটাই তার শ্রেষ্ঠ দিক। সে কি শেখায়? সে শেখায় হচ্ছে কি করে জীবনকে উপভোগ করতে হয়, কি করে মনের মালিক হয়ে অনুভূতি এবং কল্পনার রস আস্বাদন করা যায়, কি করে অনুভূতি এবং কল্পনার রস আস্বাদন করা যায়। বুঝতে পারছেন? মনে করেন আমি আপনাকে বললাম যে আল মাহমুদের একটা কবিতা আছে, বুঝছো? তোমরা কি আল মাহমুদের নাম শুনছো? মমতাজ, সায়েদ, জান্নাতুল সালেহা, শুনছো নাকি কেউ? উম্মে হাবিবা,
কেউ শোনে নাই, আল মাহমুদের নামই শোনে নাই। প্রিয় সাবজেক্ট বলতেছে গোলাম মোস্তফা মন্ডল, বিশাল বড় নাম, মুষ্টিবা। মুষ্টিবা লিখছে ছিচকাদুনি। ও আচ্ছা, এটা ছিচকাদুনি সবাই থাকে, সবার ব্যাচেই থাকে। মনে করেন যে কিছু হইলেই কান্নাকাটি করে। অনেকে তো ভাই কান্নাকাটি করে মনে করেন যে পরীক্ষায় কম নাম্বার পাওয়ার জন্য কান্নাকাটি করে। এই কান্নাকাটি অবশ্য আপনারা মনে হয় করেন না, আপনাদের পড়ালেখার মনোযোগ দেখেই বোঝা যায় যে আপনারা পরীক্ষায় কম নাম্বার পাইলে মনে হয় না কেউ কাঁদে। এখানে এত মনোযোগ তো নাই। যে শুনছি, আচ্ছা কে লিখছে অনেকে শুনে নাই, জিয়াউর রহমান শুনে নাই। এনিওয়ে কবিতার কথাটা বলি। আল মাহমুদ একটা লাইন লিখছিল, তোমরা যখন শিখছো পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব পাখির মতো মন্য। কত সুন্দর একটা লাইন না? তোমরা যখন শিখছো পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব পাখির মতো মন্য। তারপর মনে করেন আরো অনেক কবি লিখে গেছে, পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলই ফুটিল। তো এই যে লাইনগুলা, কবিতাগুলা, আর্টগুলা আপনি যখন দেখেন, এগুলা কি, এগুলার কোনো প্রয়োজন আছে? এগুলা কি আপনার আপনার যে ক্ষুধা এটা নিবারণ করবে? আপনার খিদা লাগলে আপনি কি কবিতা পড়লে হবে? হবে না। কিন্তু এই জিনিসটা বলতেছে কি অপ্রয়োজনীয় দিক। এই জিনিসগুলা কি অপ্রয়োজনীয় দিক, এবং অপ্রয়োজনীয় দিকটাকেই শ্রেষ্ঠ দিক বলতেছে। আল মাহমুদ যখন লিখছে অনুভূতি এবং কল্পনার রস আস্বাদন করছে, তখন কিভাবে লিখছে? তোমরা যখন শিখছো পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব পাখির মতো বন্য। তোমাদের সবার এখানে এখানে দেখতেছি ফারিন চৌধুরী কেবলই কান্নাকাটা করছে এক্সামের জন্য। ফারিন চৌধুরী কোনো ভয় নাই, কান্নাকাটি করবেন আবার ক্লাসে ফিরে আসবেন, সব কান্না ভ্যানিশ হয়ে যাবে। ওকে নাজমা, থ্যাংক ইউ। জিদান, আইরিন, কি বলতেছিলাম যেন? আল মাহমুদের কথা বলতেছিলাম। তো তোমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু এরকম একটা ইচ্ছা আছে, সব মাঝে মধ্যে মনে হয় যে একদম কান্নাগুলা কিরকম করে আসে, ঝড়ের মতো করে আসে। এই যে আজকে সারাদিন বৃষ্টি হইতেছে, কান্নাগুলা বৃষ্টির মতো করে আসে। আবার আজকে বৃষ্টি ছাড়াও বৃষ্টিটা আবার বিভিন্ন রকম হইতে পারে। আবার আল মাহমুদ যে লিখছে যে আমি না হয় পাখি হব পাখির মতো বন্য, এই যে আপনাদের বাংলা পড়তে গেলে যখন মনে হয় যে না পাখির মতো যদি উড়ে যাইতে পারতাম, ক্লাসরুমে বসে জানলা দিয়ে বাইরের দিকে তাকায় থাকা এবং আকাশ দেখা, এইটা তো মানে একটা কমন অনুভূতি, সবারই সবসময় ছিল, সবার ক্লাসে। সে ক্লাসরুমটা যেরকমই হোক না কেন, ক্লাসরুমের যে জানালা, ওই জানালা দিয়ে বাইরের আকাশটাকে সব শিক্ষার্থী, বাংলাদেশের সমস্ত শিক্ষার্থী, বাংলাদেশের বাইরের স্টুডেন্টের কথা জানি না কারণ তাদেরকে কখনো পড়াই নাই, কিন্তু বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীর এইটা একটা কমন একটা ব্যাপার। সে কখনো না কখনো অমনোযোগী হয়ে গেছে এবং তার মধ্যে ওই যে আকাশ দেখছে এবং আকাশটায় পাখি উঠতে দেখছে, মেঘ উঠতে দেখছে, এক এক রকম রং সেখানে দেখছে। সেই যে আমি কি বললাম এতক্ষণ পর্যন্ত, অনুভূতিগুলার কথা বললাম, সেই যে অনুভূতিগুলাকে একটা শিল্পের রূপ দেওয়া, একটা কবিতার ফর্মে নিয়ে আসা, একটা চিত্রের ফর্মে নিয়ে আসা, একটা ছবি আঁকা, একটা ভাস্কর্য তৈরি করা, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে শিক্ষার অপ্রয়োজনীয় দিক। এবং আমি আপনাদের অপ্রয়োজনীয় দিকটাই করাইতেছি, প্রবন্ধ পড়াইতেছি, সাহিত্য পড়াইতেছি। বুঝতে পারছেন? অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় দিক, কিন্তু অপ্রয়োজনীয় না, কারণ বাংলাতেও কিন্তু 100 নম্বর আছে। 100 নম্বর তো ইনশিওর করবেনই, প্লাস আমার টার্গেট প্রথমে সবার শুরুর টার্গেট 100 নম্বর ইনশিওর করা, এটার জন্য প্রিপারেশন নেওয়া। দেন আপনার সাথে কি সাহিত্যের যে বিশাল একটা দুনিয়া আছে ওইটা নিয়েও আমরা আলোচনা করবো। আপাতত প্রবন্ধটায় আরেকবার একটু ফিরে আসে, অনেক আলোচনা করলাম। শিক্ষার এদিকটা যে বড় হয়ে ওঠে না তার কারণ হচ্ছে ভুল শিক্ষা এবং নিচের তলায় বিশৃঙ্খলা। জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে হতভাগ্য মানুষকে সবসময় সেই সম্বন্ধে সচেতন থাকতে হয়, উপরের তলার কথা সে মনেই আনতে পারে না। এটা কেমন জানেন? এটা হচ্ছে বিষয়টা, সবাই তো আর বিদ্যাসাগর না। বিদ্যাসাগরের আমরা একটা মিথ শুনে থাকি, মিথ নাকি এটা সত্য ঘটনা আমরা শুনে থাকি। আমি শুনে বড় হয়েছি, আমি এখনো পর্যন্ত কোনো জায়গায়, আপনারা যদি এটা কোনো জায়গায় পড়ে থাকেন, কোনো বইতে পড়ে থাকেন, আমাকে একটু জানাবেন কোন বইয়ের রেফারেন্সটা দিবেন। আমি এখন রেফারেন্সটা দিতে পারতেছি না। সেটা হচ্ছে বিদ্যাসাগর নাকি ল্যাম্পপোস্টের নিচে থেকে পড়তো, এটা আমি শুনছি, ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি যে বিদ্যাসাগর এই কাজটা করেছে। এখন কথা হচ্ছে সবাই তো বিদ্যাসাগর না। আমাদের দেশ একটা দারিদ্রপীড়িত দেশ, দারিদ্রপীড়িত দেশে সবার প্রথম টার্গেট থাকে কি, বড় হয়ে চাকরি বাকরি করবে। আপনি স্কুল থেকে যখন যান, মানে বাড়ি থেকে যখন স্কুলের দিকে যান, আপনার শুরুর থেকে মা বাবার একটা এক্সপেকটেশন থাকে, কি থাকে, আমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে, আমার ছেলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে। এইটা হচ্ছে কোন দিক বলেন তো? এইটা হচ্ছে জীবসত্তার দিক। আর এই যে উপর তলায় যাওয়া, আমরা কিন্তু কখনো ভাবতে পারি না বড় হয়ে আমি আর্টিস্ট হব,
তোমরা সত্যি করে বলো, এখানে সায়েন্স আছো, আর্টস আছো, কমার্স আছো। সায়েন্সের সবাই স্বপ্ন দেখতেছে মেডিকেল, বুয়েট। আর্টসের সবাই স্বপ্ন দেখতেছে ঢাকা ইউনিভার্সিটি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল রিলেশনস, তাই না? আবার কমার্সের যারা আছে এরা তো বড় বড় ব্যবসায়ী হবে, বিশাল বিশাল গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু, অনেক বড় বড় কোম্পানি চালাবে তারা, দেশ বিদেশের খ্যাতি অর্জন করবে। ইলন মাস্ক হয়ে যাবে কিছু কিছু মানুষ, জেফ বেজোস হবে কিছু কিছু মানুষ, তাই না? এরকম স্বপ্ন আপনারা দেখতেছেন, কিন্তু কয়জন ভাবতেছেন যে না আমি একটু জীবনটাকে দেখব, জীবনানন্দ যেভাবে দেখছে জীবনটাকে আমি সেইভাবে দেখব? কেউ ভাবেন না, শিওর আমি, কেউ ভাবেন না। কারণ চিন্তাটা আসেই না, আসে না। এটা আপনাদের দোষ না, না আসাটা আপনাদের দোষ না, আমি আপনাদেরকে দোষ দিচ্ছি না। এটা হচ্ছে মানে আমাদের মধ্যে এই যে আমরা জীব সত্তা নিয়ে জন্মগ্রহণ করছি, আমাদের থাকা পড়ার জন্য টাকা পয়সা লাগবে, বেসিক যে নিডগুলো আছে সেই নিডগুলো ফুলফিল করতে হবে। এইটার জন্য এই যে শিক্ষার যে একটা আলটিমেট উদ্দেশ্য, মানব সত্তার ঘরে যাওয়া, সাহিত্য সঙ্গীত সংস্কৃতির সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া, এইটা এইটা আমরা অনেকেই রিয়েলাইজ করতে পারি না। শুধুমাত্র কিসের জন্য? নিচের তলার বিশৃঙ্খলার জন্য। বুঝছেন তো? আমি সহজ করে বলার চেষ্টা করছি, আপনারা একটু প্লিজ কমেন্ট সেকশনে বলেন যে ভাই আমি প্রবন্ধে যেই কঠিন কঠিন কথাগুলো বলা আছে এগুলো আপনি এক্সাম্পলের মধ্য দিয়ে বলতেছেন, তাও এখনো ক্লিয়ার হয় নাই। যদি ক্লিয়ার না হয় আমি আরেকটু আলোচনা করব, নাইলে আমি পরের দিকে যাব। অনেক বড় প্রবন্ধ আমাদের শেষ করতে হবে। নিলয় আবার বলতেছে যে মেয়েরা তো পরীক্ষায় 95 পেলেও কান্নাকাটি করে না, শুধুমাত্র মেয়েরা না ছেলেরাও কান্নাকাটি করে। আমি নিজে দেখছি অনেক ছেলে কান্নাকাটি করে পরীক্ষায় কম পায়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখানে একটা নাম বুঝতে পারতেছি না, এভিলিন। আচ্ছা সে লিখছে হচ্ছে বিল গেটস। ও বিল গেটসের বিল গেটস গেটস বানানটাই ভুল লিখছে, বুঝছেন? তাইলে কি তুমি বিল গেটস? ও বিল গেটস হবে না, হওয়ার ইচ্ছা নেই। আচ্ছা ফাহমিদা বলছে, বুঝতে পারতেছি না ফাহমিদা কোন লাইনে সমস্যা আমাকে একটু বলো, সেই লাইনটা আমি আরেকবার এক্সপ্লেন করব। দেখো আমরা ছিলাম হচ্ছে শিক্ষার যে অপ্রয়োজনীয় দিক সেটা কি অনুভূতি এবং কল্পনার রস আস্বাদন করা। শিক্ষার এই দিকটা বড় হয়ে ওঠে না, তার কারণ হচ্ছে ভুল শিক্ষা এবং নিচের তলায় বিশৃঙ্খলা। নিচের তলায় বিশৃঙ্খলা মানে কি? নিচের তলা বলতে জীবসত্তা। এখন জীবসত্তা বলতে আমরা কোন জিনিসগুলো বুঝলাম? আমাদের যে খেয়ে পড়ে বাঁচা, আমরা যে চাকরি পাওয়ার জন্য পড়ালেখা করি, এই বিষয়টা। আর এইটাকেই বলতেছে যে ভুল শিক্ষা। এবং হতভাগ্য মানুষকে সবসময় সে সম্বন্ধে সচেতন থাকতে হয়, আমাদেরকে সবসময় চিন্তা করতে হয়, খাওয়া পড়ার ব্যবস্থা করতে হয়। ওপরের তলার কথা সে মনেই আনতে পারে না। যখন তার পেটে ভাত নাই, একটা কথা বলা হয়, তখন কিন্তু তার মাথা কাজ করবে না, তখন কিন্তু তার মাথায় ওই যে শিল্প আসবে না, কবিতা আসবে না, ছবি আঁকার ইচ্ছাটা আসবে না। বুঝতে পারছেন? এটাই বলা হয়েছে। পরে আমরা একটু যাই অর্থচিন্তার নিগড়ে। নিগড়ে মানে কি? নিগড়ে মানে হচ্ছে, একটু উত্তরটা বলেন, শিকল নাকি? শিকল, শিকল তো চিনি, চেইন। বুঝতে পারছেন? চেইনে আবদ্ধ। তো অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী। তাহলে সকলে কিসে বন্দী? অর্থচিন্তার নিগড়ে বন্দী। এখানে খুব সুন্দর একটা বিষয় আছে, দুইটা শব্দ আছে, একটা হচ্ছে অর্থচিন্তা আর একটা হচ্ছে অন্নচিন্তা। অন্নচিন্তা শব্দটা দুই জায়গায় পাবেন। এখন কথা হচ্ছে ভাই কেন এই দুইটা শব্দ আপনি এত মানে জোর দিয়ে বলতেছেন দুইটা শব্দ? তার কারণ হচ্ছে তোমার কাছে যখন কিসের নিগড়ে সকলে বন্দি আসবে, অপশনে দুইটাই থাকবে, অর্থচিন্তাও থাকবে, অন্নচিন্তাও থাকবে। তোমাকে একদম বইয়ের ওয়ার্ডটাই চুজ করতে হবে। বইয়ের ওয়ার্ডটা হচ্ছে অর্থচিন্তা। বুঝতে পারছেন? অর্থচিন্তা মানে কি? যে টাকা পয়সা কামাই করার চিন্তা ভাবনা, এতক্ষণ পর্যন্ত যেটা বললাম সেইটাই। অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দি, ধনী দরিদ্র সকলেরই অন্তরে সেই একই ধ্বনি উত্থিত হচ্ছে। মানে একই ধ্বনি কি হচ্ছে? উচ্চারিত হচ্ছে। বুঝতে পারছেন? চাই চাই আরো চাই। তাই অন্নচিন্তা তথা অর্থচিন্তা, অন্নচিন্তা তথা অর্থচিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে অর্থ সাধনায় জীবন সাধনা নয়, এ কথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না। মানব জীবনে কেন শিক্ষা সোনা ফলাতে পারে না? খুব কমন একটা প্রশ্ন, আমার এখনো মনে আছে। এই প্রশ্নটা সম্ভবত আমি কোনো একটা পরীক্ষায় দিছিলাম, বুঝছেন? টেস্ট পরীক্ষা মনে হয় দিছিলাম। তাহলে কেন এই কথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনে শিক্ষা সোনা ফলাতে পারবে না? মানব জীবনে কেন শিক্ষা সোনা ফলাতে পারবে না? অন্নচিন্তা এবং তথা অর্থচিন্তা থেকে মানুষের মুক্তি না পেলে। অর্থ সাধনায় জীবন সাধনা নয়, অর্থ সাধনায় জীবন সাধনা নয়,
অর্থ সাধনায় জীবন সাধনা নয়, এই কথাটা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনে শিক্ষা কখনো সোনা ফলাতে পারবে না। প্রশ্ন এটাই আসে, মানব জীবনে শিক্ষা কেন সোনা ফলাতে পারবে না? বুঝতে পারছেন? সাইফুল্লাহ লিখছে, ভাই আমার বাংলা পরীক্ষা শেষ, আবার তো আছে এসএসসি পরীক্ষা তো আছে ভাই, এসএসসির জন্য পড়তে হবে। এনিওয়ে আসেন তাইলে, ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত, এখানে সেখানে দু একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারবে, কিন্তু বেশিরভাগ লোকই যে তিমিরে সে তিমিরেই থেকে যাবে। তিমির মানে হচ্ছে অন্ধকার। তিমির মানে কি? অন্ধকার। এই অন্ধকারটা জীবনানন্দের অন্ধকারের মতো এত সুন্দর শৈল্পিক অন্ধকার না, এই অন্ধকারটা হচ্ছে কষ্টের অন্ধকার, ডার্কনেস। এই যে আপনারা যে অনেকে ডিপ্রেশনে থাকেন, ওই ডিপ্রেশনের অন্ধকার। বুঝতে পারছেন? আমির হামজা লিখছে, জ্ঞান অর্জনের কোনো শেষ নেই। খুব ভালো কথা লিখছেন। একটা ইয়ে আছে যে নো ওয়ান, একটা অ্যাকাউন্ট আছে, আপনার আসল নাম বলেন। ঠিক আছে, বুঝতে পারছি এতটুকু পর্যন্ত। পরে আমরা একটু চলে যাই। আমরা দেখি তাই অন্য চিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে তা অভিনন্দনযোগ্য, কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সে চেষ্টাও মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। কারারুদ্ধ, রুদ্ধ মানে হচ্ছে আটকানো, রুদ্ধ মানে কি? আটকানো। আর কারা মানে হচ্ছে কারাগার। ওই যে তোমরা তো জেনজি, তোমরা তো বিপ্লবী মানুষ, জুলাই মাস চলতেছে, জুলাই বিপ্লবের কথা চলে আসছে। আপনারা তো মাঠে ঘাটে নামছিলেন, তখন মাঠে ঘাটে নেমে গান গাইছেন না? কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। বুঝতে পারছেন? গানটা গাইছেন না? নজরুলের, বিদ্রোহী কবি নজরুলের গানটা আপনারা গাইছেন। তো এই যে কারার ওই লৌহ কপাট মানে কি? কারাগার তো সবাই দেখছো, বাংলা সিনেমাতে কারাগার দেখছো, বাংলা সিনেমার কারাগার বাদেও তুমি যদি না অন্য কোনো মুভি দেখো, আমেরিকান মুভি দেখো, তাইলে ওইখানকার কারাগারটা আলাদা, একটু অন্যরকম। ওইটা অনেক আধুনিক, ওইটার স্ট্রাকচারটা মোটামুটি একই রকম। কারাগারের যে ইয়েটা থাকে, মানে বলতে তোমার কপাট বলতে যেটা বোঝানো হচ্ছে, লৌহ কপাট, লোহার যেই স্ট্রাকচারটা থাকে সেই জিনিসটা, বুঝতে পারছো? ওইটার কথা বলা হয়েছে। কারার মানে বেসিক্যালি কারাগার, এইটা আমার বোঝানোর ইচ্ছা। তো কারাগার, কারারুদ্ধ মানে কারাগারে আটকানো। আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু? মনে করো আমি তোমাকে এখন বললাম যে ভাই আমার কিচ্ছু করা লাগবে না, এই রাত 10টা পর্যন্ত আমার ক্লাসও করা লাগবে না, তুমি শুধু একটা কারাগারে, তোমার আমি একটা সেলে, জেলের একটা সেলে তোমাকে বন্দি করে রাখবো, খাবার দাবার ইচ্ছা মতো পাবা, কাচ্চি খাবা, রেগুলার কাচ্চি খাবা। বুঝতে পারছো? তারপরে হচ্ছে মানুষের মূল্য কতটুকু, এই শব্দটা তুমি কি ওইটা চাবা? কখনোই চাবা না। কারণ তোমার মন চাবে ফুটবল খেলতে, মন চাবে একটু, মন চাবে বন্ধুর সাথে দেখা করে আসি, একটু মন চাবে যে একটু আজকে একটা সিনেমা দেখে আসি, মন চাবে আজকে একটু সাইকেলটা নিয়ে ঘুরে আসি। বুঝতে পারছেন? এই লাইনটার উদ্দেশ্য এটাই যে কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু প্রশ্ন করা হয়েছে। প্রাবন্ধিক এখানে প্রশ্ন করছে, পাঠক যখন এটা পড়তেছে পাঠকের মনে একটা প্রশ্ন তৈরি করার চেষ্টা করেছেন তিনি। বুঝতে পারছো? পাঠকের মনে একটা ভাব, মানে উত্তরটা পাঠকের মনের থেকে আসুক যে কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু। নাই, পাঠকের মনে এই উত্তরটা চলে আসছে। এটা লেখার একটা স্টাইল, বুঝতে পারছেন? লেখার একটা খুব সুন্দর একটা স্টাইল, এটা আপনারা খেয়াল করতে পারেন। এটা পরীক্ষার জন্য বলতেছি না, এমনি বলে রাখতেছি যে তোমরা যখন পাবলিক স্পিকিংও করবা, বুঝতে পারছো? এটা নিয়ে খুব ডিটেইলে কথা বলবো না, আপনার এটা নিয়ে প্রশ্ন করেও এখন লাভ নাই। শর্টে বলতেছি যে কাউকে যদি যখন কোনো একটা স্পিচ ডেলিভার করবা, প্রশ্ন করলে দেখবা এঙ্গেজমেন্ট বাড়ে। বুঝতে পারছো? যখন তুমি একটা প্রশ্ন করবা, মনে করো একটা সিম্পল কথা বলতেছি, এই কথা বলেই আমি এই টপিকটা এখানেই ইতি করব। প্রবন্ধ অনেক বড়, প্রবন্ধ পড়তে হবে। মনে করো তুমি যাবা শ্রীমঙ্গলে যাবা, বুঝছো? মানে ট্যুরের একটা প্ল্যান হইতেছে বন্ধু বান্ধবদের মধ্যে। তো ওখানে গিয়ে তোমার কাজ, তুমি বন্ধুদেরকে কনভিন্স করতে চাইতেছ সবাইকে, চল শ্রীমঙ্গলের দিকেই যাই, ভালো লাগবে। অন্য কেউ শ্রীমঙ্গল যাইতে চাইতেছে না, কেউ কুয়াকাটা, কেউ সেন্ট মার্টিন। বুঝতে পারছো? তো এখন তুমি তখন কি করবা? প্রশ্নটা করবা, মনে করো আশেপাশে কেউ যখন গেছে, যে চা বাগান থেকে না, মানে বিকালের পরে, ওই যে গধূলির পরে যেই অবস্থাটা থাকে, ওই সময়টা খুবই সুন্দর। এই কথাটা তুমি বললা, তার মানে কি তুমি তোমার নিজের একটা সিদ্ধান্ত দিচ্ছ। কিন্তু তুমি যখন বলবা, মনে করো এখানে কেউ গেছে,
যে আচ্ছা চা বাগান থেকে এই জিনিসটা দেখতে খুবই সুন্দর না, এটা দেখতে খুবই ভালো লাগবে না, এই কথাটা প্রশ্ন যখন করতেছ তখন দেখবা যে শ্রোতা বা পাঠক তার মনের মধ্যে থেকে একটা উত্তর অটোমেটিক্যালি চলে আসতেছে। বুঝছো তো, লেখার এটা একটা টেকনিক, প্রশ্ন করা। এনিওয়ে, আমরা স্টাইলটা সম্পর্কেও বুঝলাম, লেখকের স্টাইলটা সম্পর্কেও বুঝলাম। এটা পরীক্ষায় আসবে না, এটা এখন দরকার নাই। প্রচুর অন্ন বস্ত্র পেলে আলো হাওয়ার স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকে স্বর্গতুল্য মনে করে, কিন্তু তাই বলে যে তা সত্য সত্যই স্বর্গ হয়ে যাবে তা নয়। বুঝতে পারছো? প্রচুর অন্ন বস্ত্র পেলে আলো হাওয়ার স্বাদ বঞ্চিত মানুষকে কারাগারকে স্বর্গতুল্য মনে করে, কিন্তু তাই বলে যে তা সত্য সত্যই স্বর্গ হয়ে যাবে তা নয়। বাইরের আলো হাওয়ার স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্ন বস্ত্র পেলেও কারাগারকে কারাগারই মনে করবে, এবং কি করে তা থেকে মুক্তি পাওয়া যায় তাই হবে তার একমাত্র চিন্তা। আকাশ বাতাসের ডাকে যে পক্ষী আকুল, পক্ষী মানে হচ্ছে পাখি, আকুল মানে হচ্ছে আকুলতা, মানে জানেন আকুলতার খুব ভালো একটা এক্সাম্পল দিই। ভালো একটা এক্সাম্পল হচ্ছে এই যে 10টা পর্যন্ত ক্লাসে আপনাদেরকে জোর করে ধরে রাখছি, এখন আপনাদের মধ্যে যে ফিলিংসটা হচ্ছে কখন শেষ হবে একটু পরে বলবেন স্যার ছুটি দেন ছুটি দেন। এই যে ফিলিংসটা যখন আপনি টাইপ করতেছেন ছুটি দেন আজকের মতো, ক্লাস কখন শেষ হবে, ওই টাইমের যে ফিলিংসটা আছে আপনার, ওইটাই হচ্ছে আপনার আকুল হওয়ার ফিলিংস, ব্যাকুল হওয়ার ফিলিংস। আকুল ব্যাকুল একই জিনিস বুঝায়, ব্যাকুল শব্দটা অনেক জায়গায় পাবেন। সে কি খাঁচায় বন্দি হবে সহজে দানা পানি পাওয়ার লোভে। পাখির এক্সাম্পল দিছে, এখানে একটা উপমা ব্যবহার করছে। উপমাটা কি? উপমাটা হচ্ছে একটা পাখি। তা একটা পাখিকে যদি তুমি খাঁচায় বন্দি করে রাখো, মনে করো পাখির সাথে তুমি কথা বলতে পারো, মনে করো পাখির সাথে তুমি কথা বলতে পারো, পাখির সাথে তুমি কথা বলতে পারো, বুঝতে পারছো? এখন পাখির সাথে তুমি একটা বোঝাপড়ায় চলে আসলা যে পাখি, যার যে পাখি ভালো লাগে সেই পাখি। আমি জানি অনেকে এখানে পাখি এককালে পালন করতা, তাই না? পোষা পাখি ছিল অনেকেরই, আবার কথাও বলতে পারতো সেই পাখিগুলা। আমার কখনো ছিল না, আমার কোনো পেটই কখনো ছিল না, মানে বিড়াল, কুকুর বা কোনো পাখি ছিল না। আচ্ছা, তো তোমরা যাদের ছিল তারা কানেক্ট করতে পারবা। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে পাখির এক্সাম্পলটা দেওয়া হয়েছে যে পক্ষী আকুল সে কি খাঁচায় বন্দি সহজে দানা পানি। তুমি একটা পাখির সাথে কথা বললা, পাখিকে বলবা খাবার দাবার, দানা পানি মানে পাখির খাবার দাবারের কথা বলা হইতেছে, যে দানা পানি তোমাকে সবকিছু দেব, তুমি খাঁচায় এসে বন্দি থাকবা। ওই পাখি কি নিজের থেকে কখনো আসবে? আসবে না। অন্নবস্ত্রের প্রাচুর্যের, প্রাচুর্য শব্দটা মানে হচ্ছে প্রচুর শব্দটা আছে, প্রচুর শব্দটা একটা বিশেষণ, প্রচুর শব্দটা অনেক একটা বিশেষণ। সবাই প্রচুর শব্দটা একটা বিশেষণ, প্রচুরের বিশেষ্য একদম খাতায় খুব সুন্দর মতো লেখেন, বিশেষণ আর বিশেষ্য, বিশেষ্য আর বিশেষণ, দুইটা শর্ট ফর্ম শিখাই দিলাম। বিশেষ্য কিভাবে লিখবেন, বিশেষণ কিভাবে লিখবেন শিখছেন? রুদ্র, সোনিয়া, জয়া, ফাহমিদা, জিয়াউর রহমান, মুস্তারিন, মুস্তারিন ভেরি সরি। আচ্ছা সাইমা, একটু তাড়াতাড়ি যাইতে হবে আমাদেরকে, সবাই কমেন্টে একটু কথাবার্তা না বলি, আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি। বিশেষ্য বিশেষণ আর নোট করার জন্য টাইম দিতে পারতেছি না। বিশেষ্য বিশেষণ, তো এইটা হচ্ছে বিশেষণ, এইটার বিশেষ্য ফর্ম হচ্ছে প্রাচুর্য, মানে প্রচুর পরিমাণে আছে এরকম। প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়। লাইনটা একটু দাগায় রাখেন, অন্নবস্ত্রের প্রাচুর্যের থেকেও মুক্তি বড়, এই বুঝছি মানুষের মনুষ্যত্বের পরিচায়ক। তাই মানুষের মনুষ্যত্বের পরিচায়ক কি? অন্নবস্ত্রের প্রাচুর্যের থেকেও অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এই বুঝছি মানুষের মনুষ্যত্বের পরিচায়ক। এরপরে আমরা একটু যাই, চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা। এই তিনটা জিনিস আপনার খাতায় খুব সুন্দরভাবে লেখেন, পয়েন্ট করে লেখেন। 1, 2, 3, চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, মত আত্মপ্রকাশের স্বাধীনতা। আত্মপ্রকাশের স্বাধীনতা এখানে কিন্তু এই যে মত প্রকাশের স্বাধীনতা না, আপনি যদি মত প্রকাশের স্বাধীনতা লেখেন
তাহলে কিন্তু জিনিসটা কি হবে, ওয়ার্ড বলতেছি আমি, তোমার যখন জ্ঞানমূলক প্রশ্ন আসবে একদম এক্স্যাক্টলি বইয়ে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটাই লিখতে হবে, বুঝতে পারছেন? তাহলে চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা, ওয়ার্ডটা খুব সুন্দরভাবে খেয়াল করেন, কারণ ক নাম্বারে আসলে একদম এক্স্যাক্টলি বইয়ের ওয়ার্ডটা দিতে হবে। আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই। মানুষের অন্ন বস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে এই মুক্তির দিকে লক্ষ্য রেখে। ক্ষুধ পিপাসায় কাতর মানুষটিকে, কাতর মানে কি, কাতর মানে কি বলেন? আচ্ছা, বুঝতে পারতেছেন? আচ্ছা, ক্ষুধ পিপাসায় কাতর মানে হচ্ছে অনেক সময় আমরা বলি না ঠান্ডায় কাতর হয়ে আছে, মানে আঘাতপ্রাপ্ত হয়ে আছে, বুঝতে পারছেন? ক্ষুধ পিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না, আত্মার অমৃত উপলব্ধি করা যায় না বলেই ক্ষুধ পিপাসার তৃপ্তি প্রয়োজন। অর্থাৎ আমি যে একটু আগে খুব শর্ট একটা লাইন দিয়ে আপনাদেরকে বুঝাইছিলাম, পেটে যদি ভাত না থাকে তাহলে মাথা কাজ করবে না, এইটাই পুরা লাইনটা দিয়ে বোঝানো হয়েছে যে আত্মার অমৃত উপলব্ধি করার জন্য আমাদের অবশ্যই ক্ষুধ পিপাসার তৃপ্তির প্রয়োজন, বুঝতে পারছেন? এই যে রাতে এখন যদি ডিনার না করতেন তাহলে এতক্ষণ পর্যন্ত ক্লাস করতে পারতেন না। একটা বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রেখে অন্ন বস্ত্রের সমাধান করা ভালো, নইলে আমাদের বেশি দূর নিয়ে যাবে না। তিনি বলতেছে যে শুধুমাত্র আমাদের জীবসত্তা বা শুধুমাত্র আমাদের মানব সত্তা এইটার কোনো একটার দিকে তিনি বেশি জোর দিচ্ছেন না, তিনি বলতেছেন একটা ব্যালেন্সের কথা বলতেছেন, বুঝতে পারছেন? যে আমাদেরকে একটা টার্গেট রাখা লাগবে, যেই টার্গেটটার মধ্য দিয়ে দুইটা কাজই সম্পন্ন হবে। একটা হচ্ছে আমাদের যে জীবসত্তা ক্ষুধ পিপাসার বন্দোবস্ত করা, আর একটা হচ্ছে কি আমাদের যে মানব সত্তায় উত্তরণ, সেই উত্তরণের কাজটাও যাতে আমরা কমপ্লিট করতে পারি। ক্লিয়ার? ওকে, খুব দ্রুত আমরা চলে যাব। তাই মুক্তির জন্য দুটি উপায় অবলম্বন করতে হবে, একটি অন্ন বস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা, আরেকটি শিক্ষা দীক্ষার দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ানোর সাধনা। এ উভয়বিধ চেষ্টার ফলে মানব জীবনের উন্নয়ন সম্ভব। শুধু অন্ন বস্ত্রের সমস্যাকে বড় করে তুললে সুফল পাওয়া যাবে না, শুধু অন্ন বস্ত্রের সমস্যাকে বড় করে তুললে সুফল পাওয়া যাবে না, আবার শুধু শিক্ষার উপর নির্ভর করলে সুদীর্ঘ সময়ের দরকার। কারণ কি দেখো, কারণ হচ্ছে আমাদের দেশ এমনই একটা দেশ যেই দেশে আপনি যদি চাকরি বাকরি না করেন তাহলে আপনার খাওয়াবে কে? বুঝতে পারছেন? একদম খুব সহজভাবে বললাম, বুঝতে পারছেন? আপনার তো আয় রোজগার করতে হবে, তাই না? আপনার যে জীবনের মৌলিক চাহিদা সেইগুলার যোগান আপনাকেই তো দিতে হবে, আপনাকে তার জন্য কাজ করতে হবে। এইটা ইনশিওর করার পরেও আমাদেরকে দুইটা কাজই একসাথে করতে হবে। শুধুমাত্র শিক্ষার উপর নির্ভর করলে সুদীর্ঘ সময়ের দরকার। অর্থাৎ আমাদের দেশটা এখনো পর্যন্ত কি ইকোনমিক্যালি অত স্ট্রং হয় নাই যে আমরা শুধুমাত্র কি করতে পারি, আমরা শুধুমাত্র শিক্ষার যে উপরের দিকে, আমরা শিল্প সাহিত্যর দিকে শুধুমাত্র ফোকাস করতে পারি না, আমাদেরকে অর্থনীতির দিকেও ফোকাস করতে হবে, ব্যবসার দিকেও ফোকাস করতে হবে, বুঝতে পারছেন? এখন দেখেন, মনুষ্যত্বের স্বাদ না পেলে অন্ন বস্ত্রের চিন্তা থেকে মুক্তি পেয়েও মানুষ যেখানে আছে সেখানেই পড়ে থাকতে পারে। এইখানে একটি ইম্পর্টেন্ট কথা বলছে, মনে করেন ক্ষুধ পিপাসার যে যোগান দেওয়ার কথা সেইটা আমরা ফুলফিলড, কিন্তু আমাদের মধ্যে ওই সেন্স নাই, আমাদের মধ্যে ওই সেন্সটা গ্রো আপ করে নাই, মনুষ্যত্বের স্বাদ আমরা কখনো পাই নাই। তাইলে আমাদের যে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, আমাদের হিউম্যান হিসেবে আমাদের যে আলাদা ট্রেট বা বৈশিষ্ট্যগুলো আমাদের আছে, এই বৈশিষ্ট্যগুলো কখনো আত্মপ্রকাশ করবে না। আবার শিক্ষা দীক্ষার মারফতে মানে মাধ্যমে মনুষ্যত্বের স্বাদ পেলেও অন্নবস্ত্রের দুশ্চিন্তায় মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হওয়া অসম্ভব নয়। এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে হচ্ছে আপনি অনেক মানুষকে দেখবেন, এরকম বাংলাদেশের গ্রামেগঞ্জে অনেক মানুষ আছে, অনেক বাউলকে দেখবেন বা অনেক যারা গান করত, বুঝতে পারছেন, ছবি আঁকতো, খুব সুন্দর ছবি আঁকতে পারতো, কিন্তু তার ছবি পুরা দুনিয়ার কাছে পৌঁছায় নাই। সে শিল্পের যে দুনিয়া, এই দুনিয়ার শিল্প দুনিয়ায় অনেক উপরে সে উঠতে পারতো, কিন্তু অত দূর পর্যন্ত সে উঠতে পারে নাই। কারণ কি? তার এই যে ইকোনমিক স্ট্রাগল করতে গেছে সবসময়। এটা এই লাইনে বলা হয়েছে যে শিক্ষা দীক্ষার মারফতে মনুষ্যত্বের স্বাদ যদি সে পায়ও, অন্নবস্ত্রের দুশ্চিন্তায় মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হওয়া অসম্ভব নয়। কোনো ভারী জিনিসকে উপরে তুলতে হলে তাকে নিচের দিক থেকে ঠেলতে হয়, আবার উপর থেকে টানতেও হয়। শুধু নিচের থেকে যদি ঠেলা হয় তাহলে কিন্তু তাকে আশানুরূপ ওপরে উঠানো যায় না। মনে করেন যে একতলা থেকে দুইতলা আমি যেই ঘরটা আঁকাইছিলাম, যাক ঘরটা আঁকানোটা কাজে আসলো, আপনি এখানে দাঁড়ায় আছেন,
বুঝতে পারছেন? আপনি একটা জিনিসকে ঠেলে এই পর্যন্ত তুলতে পারবেন? পারবেন না, খুব বেশি দূর তুলতে পারবেন না। তার জন্য কি করতে হবে? উপরে আরেকজনকে কি করতে হবে? জিনিসটা টানতে হবে। বুঝতে পারছেন? এইটাই বলা হচ্ছে এখানে। খুব সুন্দরভাবে একটা ঘরের মধ্য দিয়ে দেখছেন আমাদের যেই টোটাল কমপ্লিট কি বলতে পারি এটাকে, যে মানবীয় বৈশিষ্ট্য, মানব জীবন, এই দর্শনটাকে ফুটিয়ে তুলেছেন লেখক এখানে। আচ্ছা, এরপরে আমরা একটু যাই মানব উন্নয়নের ব্যাপারে। শিক্ষা সেই উপর থেকে টানা আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিচের থেকে ঠেলা। অনেকে মিলে খুব জোরে উপরের থেকে টানলে নিচের ঠেলা ছাড়াও কোনো ভারী জিনিসকে উপরে ওঠানো যায়, কিন্তু শুধু নিচের ঠেলায় বেশি দূর ওঠানো যায় না। তেমনি আপ্রাণ চেষ্টার ফলে শিক্ষার দ্বারাই জীবনের উন্নয়ন সম্ভব, কিন্তু শুধু সমাজ ব্যবস্থার সুশৃঙ্খলতার দ্বারা তা সম্ভব নয়। শিক্ষা দীক্ষার ফলে সত্যিকার মনুষ্যত্বের স্বাদ পেলে অন্নবস্ত্রের সমাধান সহজেই হতে পারে, কেননা অন্নবস্ত্রের অব্যবস্থার মূলে লোভ, আর শিক্ষা দীক্ষার ফলে মানুষের উপলব্ধি করতে পারে লোভে পাপ, পাপে মৃত্যু। কথাটা বুলি মাত্র নয়, সত্য। জিনিসটা আমি একটু সহজে বলি, মাথা ঘুরে যাইতেছে অনেকের। একেতেই কমপ্লেক্স একটা সেন্টেন্স, জটিল বাক্য, সেই জটিল বাক্যের মধ্যে এত এত কঠিন শব্দ। মানে আপনি চিন্তা করে দেখেন যে আপনার সমাজটা, আপনার দেশটা হঠাৎ করে বদলে গেছে, প্রচুর টাকা পয়সা এখানে। আপনি ঘুম থেকে উঠেই দেখলেন আপনার বেডের পাশে টেবিলে আপনার যে বইগুলা ছিল ওইখানে আর বই নেই, টাকার বান্ডিল। এখন একটু পরে কি হবে জানেন? একটু পরে দেখবেন জানালা খোলা ছিল, জানালা দিয়ে চোর এসে সব কিছু নিয়ে গেছে। বুঝতে পারছেন গল্পটা বলার উদ্দেশ্যটা কি? গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে, যদি অনেক সচ্ছলতা, আমরা যদি ইকোনমিক্যালি অত স্ট্যাবিলাইজড হইও, তারপরে যদি আমার মোরাল গ্রাউন্ডে বা নৈতিকতার দিক থেকে আমরা যদি মানুষ না হয়ে উঠি, আমাদের যদি নীতি নৈতিকতা মূল্যবোধ আমাদের মধ্যে যদি তৈরি না হয়, তাহলে আমাদের যত কিছুই হোক আমরা কি করতে পারবো না, আমরা কি করতে পারবো না, এই যে মনুষ্যত্বের যে আসল উদ্দেশ্য সেইটা সম্ভব হবে না। বুঝতে পারছেন? লোভের ফলে যে মানুষের আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে। কিসের ফলে মানুষের আত্মিক মৃত্যু ঘটে? লোভের ফলে। বারটা একটু লিখে রাখেন। ওকে, মুসলিবা বিরক্ত হয়ে বলতেছে, ভাই ফয়সাল ভাইয়ের মতো তবারক দেন। আচ্ছা, তবারক কিভাবে দিব ভাই? এটা তো ফেসবুকে ক্লাস হচ্ছে, আপনারা অ্যাপে কোনো একদিন ক্লাস করতে চলে আসবেন, তাইলে তবারক দিব। সবাইকে তবারক দিব যারা যারা স্প্যামিং করবে। আফসানা, নোয়াখালী বানানটাও তো ভুল লিখছেন, আবার নোয়াখালীর মানুষ খুঁজতেছেন। ওকে সবাই দাগাইছো। লোভের ফলে যে মানুষের আত্মিক মৃত্যু ঘটে, সেই অনুভূতির জগতে ফতুর হয়ে পড়ে। শিক্ষা মানুষকে সে কথা জানিয়ে দেয় বলে মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায়। ছোট জিনিসের মোহে, মোহে মানে হচ্ছে মায়ায়। বুঝতে পারছেন? ছোট জিনিস পাওয়ার যে আকাঙ্ক্ষা, ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখ বোধ করে না, সে আর যাই হোক শিক্ষিত নয়। শিক্ষা তার বাইরের ব্যাপার, অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি। লেফাফা দুরস্থি, লেফাফা দুরস্থি মানে হচ্ছে বাইরে ফিটফাট, ভিতরে কি? মাকাল ফল চেনেন আপনারা সবাই? মাকাল ফল হচ্ছে বাইরে থেকে খুব সুন্দর লাগে, কিন্তু ভিতরে যদি দেখা যায় সেখানে দুর্গন্ধযুক্ত। বুঝতে পারছেন? সেটা খাওয়া যায় না। তো লেফাফা দুরস্থি হচ্ছে ওই অবস্থা, বাইরে খুব ফিটফাট। সুন্দর গল্প বলি, আপনারা তো প্র্যাকটিক্যাল আছে আপনাদের না? বায়োলজি, ফিজিক্স, বায়োলজিতে তো প্র্যাকটিক্যাল, ফিজিক্স, কেমিস্ট্রি তিনটাতেই আছে। সায়েন্সের যারা আছে, ম্যাথেও আবার প্র্যাকটিক্যাল আছে। প্র্যাকটিক্যাল এক্সাম্পলে খুব সুটেড বুটেড হয়ে দিতে গেছেন ভাইবা। স্যার একটা প্রশ্ন করছে, প্রথম প্রশ্নেই পারেন নাই, সরি স্যার। আপনাদের ওই যে প্র্যাকটিক্যালের ভাইবার হচ্ছে উত্তর সবার একই রেডি, মনে করেন সুটেড বুটেড হয়ে গেছেন আর প্রিপারেশন নিয়েছেন, খুব ভালো প্রিপারেশন নিয়েছেন। ভালো প্রিপারেশন কীরকম? স্যারের প্রশ্ন যাই আসুক আপনার উত্তর একটাই, সরি স্যার। এরকম অবস্থা হয়ে গেছে। এইটা হচ্ছে লেফাফা দুরস্থি। বুঝতে পারছেন? খুব সেজে গুজে গেছেন, কিন্তু ভিতরে অন্তঃসার শূন্য, ভিতরে কোনো এসেন্স নাই। এখন আসেন,
লেফাফা দুরস্তি আর শিক্ষা এক কথা নাই। শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি করা। শিক্ষার আসল কাজ কি? জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি করা। আপনি যখন সৃজনশীল প্রশ্নগুলো লিখতেছেন এই শব্দগুলো কিন্তু থাকা লাগবে। জ্ঞান পরিবেশন নয়, শিক্ষার আসল উদ্দেশ্য কি? মূল্যবোধ সৃষ্টি। জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির একটা উপায়। তাহলে জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির কি উপায়? তাই যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া হয় না সেখানে শিক্ষা নেই। শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায়, তথাপি অন্ন বস্ত্রের সুব্যবস্থাও প্রয়োজনীয়। তা না হলে জীবনের উন্নয়নে অনেক বিলম্ব ঘটবে। মনুষ্যত্বের তাগিদে মানুষকে উন্নত করে তোলার চেষ্টা ভালো, কিন্তু প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছতে দেরি হয়। মর্ম মানে হচ্ছে হৃদয়। মর্ম মানে কি? মর্ম মানে হচ্ছে হৃদয়। হৃদয়ে গিয়ে পৌঁছতে দেরি হয় বলে অন্ন বস্ত্রের সমস্যার সমাধান একান্ত প্রয়োজন। পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না, তেমনি অন্ন বস্ত্রের চিন্তায় হামেশা বিব্রত হতে হলে মুক্তির আনন্দ উপভোগ করা কঠিন হয়ে দাঁড়ায়। তাই দুদিক থেকেই কাজ চলা দরকার। একদিকে অন্ন বস্ত্রের চিন্তার বেরি উন্মোচন, অপরদিকে মনুষ্যত্বের আহ্বান, উভয়ই প্রয়োজনীয়। বেরি মানে কি বলেন তো? লালন শাহের একটা গান আছে, তারে ধরতে পারলে মনোবেরি, দিতাম পাখির পায়। এখন গেস করার ট্রাই করেন শব্দটা মানে কি। খাঁচার ভেতর অচিন পাখি, গানটা তো সবাই শুনছেন, খুব কমন একটা গান। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেরি, দিতাম পাখির পায়। মানে হচ্ছে বেরি মানে হচ্ছে শিকল। যদি পাখিটা চলে আসতো তাইলে একদম পায়ের সাথে একটা শিকল বেঁধে দিত, যাতে পাখিটা আর উড়ে যেতে না পারে। কারণ সে প্রশ্ন করতেছে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। আসা যাওয়াটা, এই যে আসতেছে হঠাৎ করে চলে যাইতেছে, এই যে যাওয়াটা একটা আকস্মিক, এবং লেখক লালন শাহ বুঝতেছেন না যে কেন সে চলে যাচ্ছে। এটা দেহতত্ত্বের গান, ওইটা আরেক দর্শন। ওই দর্শন নিয়ে আজকে আলোচনা করার সময়ও নাই, আপনারা অনেক টায়ার্ড। আমরা একটু এইখানে আবার ফিরে আসি। বেরি মানে তো বুঝতে পারছি, তাইলে সবাই লিখে নেন। আমি কিন্তু টাইম দিচ্ছি, আমি কিন্তু গল্পের, শোনেন, আমি যে এত কথা বলতেছি, গল্প যে করতেছি, এই গল্পের মধ্যে কিন্তু নোটস করতে হবে, বুঝছেন? আপনারা যখন ইউনিভার্সিটিতে উঠবেন তখন দেখবেন স্যার একটানা লেকচার দিচ্ছে। আপনি স্পেশালি যারা আর্টসে আসো, আর্টসের সাবজেক্টে এত কিন্তু টাইম পাবা না, বুঝতে পারছো? কারণ স্যার একটানা লেকচার দেয়, এখনো অনেকে খেয়াল করো। সো এই লেকচারের মধ্যে কিন্তু নিজের নোটটা করতে হয়, বুঝতে পারছো? সো আমি এই কারণেই একটু মনে করো টাইম দিচ্ছি তোমাদেরকে লেখার জন্য। সবাই ক্লাসের পরে নোটটা শেয়ার করবা, অবশ্যই গ্রুপটাতে শেয়ার করবা নোট, সবার নোট আমি দেখতে চাই। ঠিক আছে, ওকে। নইলে বেরিমুক্ত হয়েও মানুষ উপরে যাওয়ার তাগিদ অনুভব করবে না, অথবা মনুষ্যত্বের আহ্বান সত্ত্বেও উপরে যাওয়ার স্বাধীনতার অভাব বোধ করবে। পিঞ্জরাবদ্ধ, খাঁচায় আবদ্ধ পাখির মতো উড়বার আকাঙ্ক্ষায় পাখা ঝাপটাবে, কিন্তু উড়তে পারবে না। শেষ, আমাদের প্রবন্ধটা শেষ করতে পারছি আমরা সবাই, বুঝতে পারছেন? ওকে, সো এভরিওয়ান, কারো যদি কোনো সমস্যা থাকে 1 মিনিট আমি সময় দিচ্ছি, তোমরা আমাকে প্রবলেমগুলোর কথা জানাইতে পারো। যে প্রবন্ধের ভাই এই পার্টটুকু বুঝি নাই, এইখানে আমাকে একটু বুঝায় দেন, নাইলে আমরা এমসিকিউ সলভে চলে যাব। কমেন্ট সেকশনে অনেক কথা হচ্ছে, এত কথা দরকার নাই। তবারক ভাইয়ার কথা তো মনে আসছে, তবারক ভাইয়া তবারক দেয়, আমি দিই হচ্ছে পুরস্কার, আমি আবার ওইটাকে বলি পুরস্কার। অ্যাপে ক্লাস করতেছেন না, ফেসবুকে ক্লাস করতেছেন, যার কারণে তবারকও দিতে পারতেছি না, পুরস্কারও দিতে পারতেছি না। ওকে, জহুরা একটা কথা বলছে, সামারি দেন ভাই। সামারি, পাঠ পরিচিতিতে আমরা একটু যাই। পাঠ পরিচিতি আমাদের সামারি। আচ্ছা, আমরা লেখক পরিচিতি পড়বো, পাঠ পরিচিতি একবার পড়ে যাই, ও যেহেতু সামারি চাইলো। সামারি হচ্ছে শিক্ষা এবং মনুষ্যত্ব। আমি একটা ছবি আঁকাইছি সবার শুরুতে, সহজভাবে বুঝো যে শিক্ষা
এর মেইন উদ্দেশ্যটাই হচ্ছে মানুষের যে আসল মনুষ্যত্ব, এই মনুষ্যত্বটাকে মানুষের ভেতরে কি করা, উজ্জীবিত করা। বুঝতে পারছেন? এখন এটা লেখকের ভাষায় আমরা একটু দেখি। শিক্ষা এবং মনুষ্যত্ব প্রবন্ধটি মোতাহের হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা গ্রন্থের মনুষ্যত্ব শীর্ষক প্রবন্ধের অংশবিশেষ। অনেক বড় একটা লাইন, আমি বলি মোতাহের হোসেন চৌধুরী, তার একটা বই ছিল, বইয়ের নাম কি, সংস্কৃতি কথা। সেই সংস্কৃতি কথায় অনেক বড় একটা প্রবন্ধ ছিল, বিশাল বড়, সেটা কয়েক পাতার প্রবন্ধ, অনেক বড় কয়েক পাতার প্রবন্ধ। সেইখান থেকে মনে করেন যে প্রথম পাতা দ্বিতীয় পাতার একটু নিয়ে আমাদের এই পর্যন্ত এই ছোট্ট একটা প্রবন্ধ, এই কারণে বলা হচ্ছে অংশ বিশেষ, পুরাটুকু ওখানে নাই। বুঝছেন ভাইয়ারা? ঠিক আছে, অংশ বিশেষ, বুঝতে পারছেন? মানুষের দুটি সত্তা, একটা হচ্ছে জীবসত্তা, অপরটা হচ্ছে মানব সত্তা বা মনুষ্যত্ব। জীবসত্তার প্রয়োজনে অন্ন বস্ত্রের চিন্তা থেকে মুক্তি এবং শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে। শিক্ষার ফলে মনুষ্যত্বের স্বাদ পেলে অন্ন বস্ত্রের সমস্যার সমাধান সহজ হয়ে ওঠে। শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি, জ্ঞান দান নয়। জ্ঞান মূল্যবোধ সৃষ্টির উপায় মাত্র। শিক্ষা এবং মনুষ্যত্ব প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরীর শিক্ষা এবং মানবিক মূল্যবোধের সম্পর্ক নিশ্চিত করেছেন। জ্ঞান এবং অন্তরের মুক্তির মাধ্যমে ব্যক্তিকে মনুষ্যত্ব বোধে উন্নীত হওয়ার শিক্ষা দেয়। আমি খুব চমৎকার একটা কথা বলি, কথা বলে পুরো জিনিসটা শেষ করব। শিক্ষার আসল উদ্দেশ্য, মনে করেন আমি এখানে অনেক কথা বললাম যে ভাই ক্লাসে নোট করবা, এই করবা, ওই করবা, সদা সত্য কথা বলিবে, সত্য পথে চলিবে। আপনারা সবাই আমার সাথে সাথে বললেন আমিন। বলে পরীক্ষার হলে বসলেন, যা কি করলেন, আপনার বন্ধুরা জিজ্ঞেস করতেছেন, দোস্ত পাঁচ নাম্বার কি হবে, 5-এর ক কি হবে বল, এ বলতেছেন না হচ্ছে জ্ঞান দান করা আর মূল্যবোধ সৃষ্টি, দুইটার মধ্যে পার্থক্য। বুঝতে পারছেন? আমি যে অনেক কথা বলে গেলাম, জ্ঞান দান করে গেলাম, আপনি কি করলেন, যায় পরীক্ষার হলে দোস্তরে জিগাইতেছেন 5-এর কয়ের অ্যান্সারটা একটু বল, আমি তাড়াতাড়ি লিখে ফেলি। এইটা হচ্ছে আপনার মূল্যবোধ তৈরি হয় নাই। তো শিক্ষার আসল উদ্দেশ্য আমার ডেলিভারি না, আমি জ্ঞান 100 ঘন্টা আপনাকে দিলাম কিন্তু আপনি কাজ করলেন না, তাইলে ওটা শিক্ষা হবে না। শিক্ষাটা কি, যে আপনার মধ্যে যে মূল্যবোধের জাগরণটা করানো, আপনাকে এই প্রবন্ধ পড়ানো, আপনাকে কবিতা পড়ানো, আপনাকে গল্প পড়ানো, সব কিছুর মধ্য দিয়ে আপনার মধ্যে একটা সেন্স বা আপনার মধ্যে একটা অনুভূতি, একটা বোধ, একটা চেতনা তৈরি করা, যেই চেতনা আপনার মধ্যে ন্যায় অন্যায় এই দুইটা জিনিসের মধ্যে কি করবে, এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য করতে শেখাবে আপনাদেরকে। বিবেচনা বা বিবেক যেটাকে বলে, আপনার বিবেক জাগ্রত করবে, সেটাই হচ্ছে শিক্ষার আসল উদ্দেশ্য। সবাই বুঝছেন? ক্লিয়ার? সব কথার শেষ কথা, এই যে সিয়াম আমিন বলে ফেলছে। মোসাদ্দেকুর রহমান, জিদান, শহীদুল ইসলাম, অলরাইট। আমরা একটু যাই সামনের দিকে, যাই সামনের দিকে, আমাদের এমসিকিউ আছে কয়েকটা, আমরা একটু অ্যান্সার করি সবাই, অ্যান্সার করি সবাই। আব্দুল্লাহ বলতেছে ব্রেক দেন। আচ্ছা, আমরা তো একটু পরে ক্লাসটা শেষ করব। ওকে, সজীব। আচ্ছা, আমরা ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি, ছোট্ট ব্রেক, খুব বেশি ব্রেক না, 5 মিনিটের একটা ব্রেকে যাব আমরা। 5 মিনিট পরে আবার খুব সুন্দর মতো নিজের মূল্যবোধ থেকে, যেহেতু এতক্ষণ পর্যন্ত কি করলাম, জ্ঞান দিলাম, মূল্যবোধ থেকে ঠিক 5 মিনিট পরে সবাই চলে আসবেন। 5 মিনিট পরে আরেকটা মূল্যবোধের পরীক্ষা হচ্ছে, বই খাতা কোনো কিছু থাকবে না সামনে, পরীক্ষার মতোই কুইজ যাবে, একটার পর একটা কুইজ যাবে, আপনারা সবাই অ্যান্সার করবেন, আমি নামগুলো দেখবো কে সবার আগে অ্যান্সার করে। অলরাইট, সো 5 মিনিট ব্রেক, সি ইউ অল আফটার দ্য ব্রেক, থ্যাংক ইউ।
সো এভরিওয়ান, সবাই প্লিজ গেট ব্যাক টু আওয়ার ক্লাস, টাইম ইজ আপ। সবাই ক্লাসে ফিরে আসি আবার, সবাই ক্লাসে ফিরে আসি। বন্ধু বান্ধব যে ছিল ক্লাসে, খুব বেশি সময় দিব না, 1 মিনিট সময় দিব, 1 মিনিটও সময় দিব না, 30 সেকেন্ড সময় দিব। 30 সেকেন্ড সবাই চলে আসুক, সবাইকে মেনশন করে দাও। ওকে, অ্যান্ড এমসিকিউ গুলা সবাই একটু চটপট অ্যান্সার করো। তৌকির যেরকম অ্যান্সার করে দিচ্ছে। ওকে, এখন আর কমেন্ট সেকশনে আমি কোনো কিছু কিন্তু অ্যালাউ করবো না সবাইকে। এখন কিন্তু আমি কিচ্ছু অ্যালাউ করবো না সবাই। আমরা এখন এমসিকিউ করব। ওকে, সবার জন্য বলতেছি, 1 নাম্বার প্রশ্ন এইভাবে অ্যান্সার করবা, নাম্বারটা দিবা, দেন অপশনটা দিবা কোনটা অ্যান্সার করতেছো। আচ্ছা, মানুষের অন্ন বস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে কোন দিকে লক্ষ্য রেখে? অর্থনৈতিক মুক্তির, আত্মিক মুক্তির, চিন্তা স্বাধীনতা, বুদ্ধি স্বাধীনতা। আত্মিক মুক্তির নাকি? এক্স্যাক্টলি কারেক্ট অ্যান্সার। নাম্বার 2, আত্মিক মৃত্যু বলতে লেখক কি বুঝিয়েছেন? স্বাভাবিক মৃত্যু, নৈতিক অধঃপতন, মূল্যবোধের অবক্ষয়। 1 ও 2, 2 ও 3, 1 ও 3 নাকি 1, 2 ও 3, এই টাইপের প্রশ্নের কথাই কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম। নাসরিন 2 নাম্বার অ্যান্সার করো। যারা যারা বি অ্যান্সার করছো তাদের সবার উত্তর কারেক্ট হয়েছে। কংগ্রাচুলেশনস টু এভরিওয়ান। লেটস ওকে, লেটস অ্যান্সার দ্য সেকেন্ড বার। জান্নাতুল নূর, তাসানুল, মিতু, সারিয়া, ফারিন। ওকে, অর্ণব কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 2 এর বি, মান্তাসা সবার আগে উত্তর দিছে। সম্ভবত নৈতিক অধঃপতন আর মূল্যবোধের অবক্ষয়। স্বাভাবিক মৃত্যু না, নৈতিক অধঃপতন আর মূল্যবোধের অবক্ষয়। 2 ও 3 এর কথা এখানে বলা হচ্ছে, 2 ও 3। ক্লিয়ার? নাম্বার 3, নিচের উদ্দীপকটা পড়ে 3 এবং 4 নম্বর প্রশ্ন। উদ্দীপক থাকবে একটা, উদ্দীপকের উপর বেস করে যে টাইপের এমসিকিউ। আপনাদের এই এমসিকিউগুলো দেখেন। বিশিষ্ট ব্যবসায়ী শুকুর মিয়া তার স্কুল পড়ুয়া ছেলেকে ব্যবসায়ের কাজে নিয়োজিত করেন। তিনি মনে করেন টাকাই জীবনের মূল, দুনিয়াতে যার যত টাকা সে তত বেশি সুখী। অনেক শুকুর মিয়া এখানে আছে, ক্লাসে আছে, আমি জানি অনেকে এরকম আছে যারা মনে করে টাকা লাগবে না, টাকা লাগবে, টাকা যে একদম লাগবে না এটা কিন্তু আমিও বলতেছি না, টাকার দরকার আছে। দুনিয়াতে যার যত টাকা সে তত বেশি সুখী। শিক্ষা এবং মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে উদ্দীপকের শুকুর মিয়ার মাঝে প্রাধান্য পেয়েছে খুদ পিপাসা, আত্মার অমৃত, অর্থ লিপ্সা হবে এখানে। লিপ্সা, অর্থ লিপ্সা। এখন লিপ্সা মানে কি এটা আমি আপনাদেরকে একটু বোঝাই। লিপ্সা মানে হচ্ছে লাভ করার ইচ্ছা, সেটা হচ্ছে লিপ্সা। অর্থ লিপ্সা মানে অর্থ লাভ করার ইচ্ছা, বুঝতে পারছেন? এটাকে লোভ বলা যায়। 1, 2, 3 কোনটা হবে? আচ্ছা, আমি অপশনগুলো একটু চেঞ্জ করে দিই। অপশনটা হচ্ছে 1 ও 2, 2 ও 3, তারপরে হচ্ছে শুধু 3 নাকি 1, 2, 3, 3টে অ্যান্সার করেন। এ, বি, সি নাকি ডি? অপশনটা হচ্ছে বি নাম্বার বাদে সবগুলাই, খুব পিপাসা আর অর্থলিপ্সা, মানে 2 ও 3। সি কারেক্ট অ্যান্সার, 3 সি। সবাই ঠিক অ্যান্সার দিচ্ছে। শুকুর মিয়ার মানসিকতা পরিবর্তন হতে পারে যদি তিনি অর্থলিপ্সাকে জীবন সাধনা মনে না করেন, শিক্ষার প্রয়োজনীয় দিককে গুরুত্ব দেন, অর্থচিন্তার নিগড়ে সর্বদা বন্দী থাকেন, অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তিকে বড় করে না দেখেন। নেগেটিভ, নেগেটিভ, নেগেটিভ। কেন নেগেটিভ? প্রয়োজনীয় দিক ভাইয়া, প্রয়োজনীয় দিক কোনটা? ওই জীবসত্তার দিকটাই, বুঝতে পারছেন? খুব পিপাসার দিকটাই প্রয়োজনীয় দিক। এ নাম্বার অ্যান্সার, অর্থলিপ্সাকে জীবন সাধনা মনে না করেন। আমাদের একটা সিকিউ চলে আসছে, সিকিউটা সবাই দেখছেন। সিকিউ নিয়ে আমরা এটা 1 নাম্বার, ক নাম্বারের উত্তরটা তোমরা করো। মানব জীবনে মুক্তির জন্য মোতাহের হোসেন চৌধুরী কয়টা উপায়ের কথা বলেছেন বলেন? খ নাম্বার প্রশ্ন, আত্মার অমৃত উপলব্ধি করা যায় না কেন? আমি সিকিউ কিভাবে লিখতে হয় এটা নিয়ে আপনাদের এর আগের ক্লাসে আলোচনা করছি,
আজকে অত ডিটেইল আলোচনা করতেছি না। আজকে জাস্ট আমি আপনাদেরকে বলতেছি যে 2টা প্যারায় লিখবা, 3টা প্যারায় লিখবা, 4টা প্যারায় লিখবা। প্রত্যেকটা প্যারার কাজ কি এটা নিয়েও গত ক্লাসটা যারা দেখো নাই, আমি সম্ভবত তোমাদের ঠিক কোন ক্লাসে করছি এটা আমি একটু ক্লাসের পর আপনাদেরকে জানাবো। বাট এই টোটাল যে আপনাদের গ্রুপটা আছে বাংলা, ইংরেজি, আইসিটি, সাধারণ গণিত, এই গ্রুপেই দেখবেন কোনো না কোনো ক্লাস নিছিলাম যেটাই সৃজনশীলের ডিটেল নিয়ে আমি আলোচনা করছি, আমার মনে আছে। পরীক্ষার আগে আবারও করব, সমস্যা নেই, যদি দরকার হয় আলোচনা। ওকে, সঠিক উত্তর তাসনিয়া নাকি? ওকে, কারেক্ট অ্যান্সার। সুমন এবং শ্যামল বাল্যবন্ধু। বাল্যবন্ধু মানে হচ্ছে বাল্যকাল থেকেই বন্ধু, ছোটবেলা বাচ্চাকালের বন্ধু আর কি। দুজনই উচ্চশিক্ষায় শিক্ষিত। পেশাগত জীবনে সুমন বড় ব্যবসায়ী, গাড়ি বাড়ি টাকা কড়ি কোনো কিছুরই অভাব নেই তার, সবাই তাকে এক নামে চেনে। আর শ্যামল শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেয়। গত সিডারে তাদের গ্রাম লন্ডভন্ড হয়ে যায়। এ সময় শ্যামল তার ছাত্রদের নিয়ে ত্রাণ সামগ্রী সংগ্রহ করে অসহায় মানুষদের কাছে পৌঁছে দেয়, তাদের আশ্রয়ের ব্যবস্থা করে। অথচ সুমন ছুটে এসে সাহায্যের বদলে অসহায় মানুষদের কাছ থেকে নামমাত্র মূল্যে বিঘার পর বিঘা জমি কিনে নেয়। বুঝতে পারছেন? উদ্দীপকের সুমনের মাঝে শিক্ষা মনুষ্যত্বের প্রবন্ধের যে দিকটা প্রকাশিত ওইটা ব্যাখ্যা করো। শ্যামল কি করছে? শিক্ষকতাকে পেশা হিসাবে বেছে নেয়, আর গ্রাম লন্ডভন্ড হয়ে যায়, তখন ছাত্রদের নিয়ে ত্রাণ সামগ্রী সংগ্রহ করে অসহায় মানুষদের কাছে পৌঁছে দেয়। তাহলে এটা হচ্ছে শ্যামল। আর সুমন কি করছে? ছুটে এসে সাহায্যের বদলে অসহায় মানুষদের কাছ থেকে নামমাত্র মূল্যে বিঘার পর বিঘা জমি কিনে নেয়। 2 বিঘা জমি পড়ছো তোমরা? বাবু বলিলেন বুঝেছে উপেন, এই জমি লইব কিনে। সেম মূল্যবোধের পরিচয় দুইটাতেই আমরা পাই। তো সুমনের মধ্যে ওই জিনিসটাই ফুটে উঠছে। কোন দিকটা প্রকাশিত হয়েছে? খুদ পিপাসার যে বিষয়টা, বুঝতে পারছেন? সে শিক্ষিত হয়েছে, উচ্চশিক্ষায় শিক্ষিত দুইজনই, কিন্তু তার মধ্যে সেই মানবিকতা ওইটা জেগে ওঠে নাই। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, আর শ্যামলের কাজে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি উপস্থিত, কারণ সে কি করছে? ছাত্রদের নিয়ে ত্রাণ সামগ্রী সংগ্রহ করছে, অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়াইছে। ক্লিয়ার? সহজ কথায় সব শেষ। আফসানা বুঝছো? আবার আমাদের কুইজ টাইম, আমাদের কুইক কুইজ। সবাইকে খুব দ্রুত অ্যান্সার করতে হবে, খুব কম টাইম। আমি একটু নামগুলো পড়বো কমেন্ট সেকশনে। শিক্ষার আসল কাজ কি? জ্ঞান পরিবেশন করা, মূল্যবোধ সৃষ্টি করা, অন্ন বস্ত্র নির্ধারণ করা, নাকি সুবিধা প্রদান করা? আচ্ছা, 2 বিঘা সবাই পড়ে ফেলছে। শালিনা পড়ছে, আহসান পড়ছে, সাব্বিরও পড়ছে। 1-এর বি অ্যান্সার করছে, তৌকির বি অ্যান্সার করছে, তৌকির আহমেদ জিদান 5 বার অ্যান্সার করছে 1। জিদান 5 বারের জন্য 5 নম্বর দিতে পারতেছি না তোমাকে, 1 নম্বর দিচ্ছি। রৌনক জামান 1-এর বি, রিয়ামণি 1-এর বি। সবার উত্তর আমার মনে হয় সঠিক হয়েছে। শিক্ষার আসল কাজ হচ্ছে মূল্যবোধ সৃষ্টি করা। সবার উত্তর সঠিক হয়েছে। নাম্বার 2 আমরা একটু দেখি, কোয়েশ্চেনটা দেখি। শিক্ষার উদ্দেশ্য মূল্যবোধ সৃষ্টি করা, অহংবোধ সৃষ্টি করা। একটু আগে যে সুমনের ব্যাপারটা দেখলাম, অহংবোধ মানে কি? অহংবোধ মানে হচ্ছে প্রচুর পরিমাণে কি করা? প্রচুর পরিমাণে অহংকার তৈরি করা তার মধ্যে। বুঝতে পারছেন? যে আমি সব বুঝি আর কেউ কিচ্ছু বোঝে না, আমারই সব। মনুষ্যত্ব বানানটা একটু খেয়াল রাখবেন। মনুষ্যত্ব জাগ্রত করা। 1-3 অ্যান্সারটা কি? 1 আর 3 সহজ অ্যান্সার বলে দিলাম, পরেরটার অ্যান্সার বলবো না, তোমরা অ্যান্সার করো। ওকে, নেক্সট কোয়েশ্চেন। সকলে কোন নিগড়ে বন্দী? শিক্ষা চিন্তার, অর্থ চিন্তার, নীতি চিন্তার, নাকি অন্ন বস্ত্রের চিন্তার? অন্ন বস্ত্রের চিন্তা না বলে আমি বলছিলাম না তখন, এই ওয়ার্ডটার প্রতি খেয়াল রাখবেন, অন্ন চিন্তার। এখন বলেন এ বি সি নাকি ডি? অ্যান্সার একদম লাইন থেকে আসা, টেক্সট বুকের লাইন। সুলতানা উম্মে, দিব্য ইন্দ্র, জান্নাতুল নূর, জিয়াউর রহমান, নাজিম, সবাই বলতেছে 3-এর বি। সবাই ক্লাসে খুবই মনোযোগী ছিল, কিন্তু অন্ন বস্ত্রের চিন্তা। ঠিক না ভুল বলেন তো? ঠিক না ভুল? অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার বি হবে, রাইট?
অ্যান্সার বি হবে। অ্যান্সারটা আমরা একটু কারেক্ট করে নিই, অর্থ চিন্তা নিগড়ে সকলে মন দিয়ে। ক্ষুধ পিপাসা শব্দের অর্থ কি? সামান্য ক্ষুধা, মান্য পিপাসা, ক্ষুধা এবং তৃষ্ণা, ক্ষুধার যন্ত্রণা। এটা হচ্ছে আমাদের ক্ষুধা এবং তৃষ্ণা। লেফাফা দুরস্তি শব্দটি দিয়ে কি বোঝানো হয়েছে? বাইরে ত্রুটিমুক্ত কিন্তু ভিতরে ত্রুটিহীন। বাইরের দিক থেকে ত্রুটিহীনতা কিন্তু ভিতরে প্রতারণা। লেফাফা দুরস্তির কথাটা মনে আসলেই ওই যে একটা এক্সাম্পল দিলাম না ভাইভাতে, সে যে গেছো, স্যারের প্রশ্ন যাই আসুক আমার উত্তর একটাই, সরি স্যার, নাকি? তো এটা হচ্ছে বাইরে ফিটফাট থাকলেও ভিতরে কি অন্তঃসার শূন্য। বাইরে ত্রুটিযুক্ত, ত্রুটিযুক্ত ভিতরে ত্রুটিহীন, এরকম? ভিতরে একদম সব ক্লিয়ার এরকম না, মাকাল ফল কি? এটা তার মানে হচ্ছে না উত্তর। বাইরের দিক থেকে ত্রুটিহীনতা কিন্তু ভিতরে প্রতারণা, বাইরে ত্রুটিযুক্ত আবার ভিতরেও প্রতারণা। এইটা তো একদমই না, লিফাফা দুরস্তি এটা না। এর দুই দিক থেকেই মাইনাস, বুঝছেন? বাইরের থেকেও মাইনাস, ভিতর থেকেও মাইনাস। বাইরে ত্রুটিহীন আবার ভিতরেও ত্রুটিহীন, এইটাও না। তাহলে অ্যান্সার কি? বাইরের দিক থেকে ত্রুটিহীনতা, ভিতরে প্রতারণা। শব্দার্থ থেকে আসা, একদম ডিরেক্টলি শব্দার্থ থেকে আসা প্রশ্ন। জীবসত্তা শব্দের অর্থ কি? মনের অস্তিত্ব, জীবের অস্তিত্ব, মানুষের অস্তিত্ব, মানব সত্তার অস্তিত্ব, জীবের অস্তিত্ব। আচ্ছা, টাইম লাগবে নাকি অ্যান্সার করতে? আর একটু টাইম দিব সবাইকে। জান্নাতুল নূর, সুলতানা উর্মি, জান্নাতুল জেসমিন আক্তার, হালিমা, 5-6 নাম্বার অ্যান্সার করো। 6 নাম্বার অ্যান্সারও দেখাই দিছি। 7 নাম্বার, শিক্ষা এবং মনুষ্যত্ব প্রবন্ধটি মোতাহের হোসেন চৌধুরীর কোন গ্রন্থ থেকে সংগৃহীত? সুখ, সভ্যতা, মনুষ্যত্ব নাকি সংস্কৃতি কথা? সবাই একটু কুইকলি অ্যান্সার করতে হবে। সুজন নাথ, সোয়াইব সোহান, 6B লিখছে সবাই। সভ্যতা। আচ্ছা, 7 নাম্বার অ্যান্সার করো। ওরা এখনো 6 নাম্বারে আছে। খোকন, জিয়াউর রহমান 6 অ্যান্সার করছে, আসমা ডি লিখছে, সুলতান ডি লিখছে, আমির ডি লিখছে। নাজিম দিছে সি, মনুষ্যত্ব। নাজিমের জন্য বলতেছি ভাইয়া, নাজিম সি অ্যান্সার করছে। এখন কোন গ্রন্থ থেকে আসা? অ্যান্সারটা একটু আমাদের কারেকশন থাকবে। গ্রন্থের নাম হচ্ছে সংস্কৃতি কথা, নাকি? ডি যারা দিচ্ছ তাদের অ্যান্সার সঠিক। গ্রন্থ যখন বলা হবে তখন সংস্কৃতি কথা। আর মনুষ্যত্ব কি? প্রবন্ধের নাম। প্রবন্ধটার নাম হচ্ছে মনুষ্যত্ব। কারেক্ট করে নাও সবাই। মানুষের সত্তা কি? জীবসত্তা, মানবসত্তা, জীবসত্তা, মানবসত্তা, জীবসত্তা ও চিন্তা সত্তা। নাম্বার 8, সবাই একটু কুইকলি আমরা অ্যান্সার করার চেষ্টা করি। নাম্বার 6, তানিয়া নাম্বার 8। আচ্ছা, নাম্বার 8 আমরা কুইকলি একটু অ্যান্সার করার চেষ্টা করি। সারিয়া লিখছে সি, পারিজাত ডি অ্যান্সার করছে, রুবিয়া সি অ্যান্সার করছে। মানুষের সত্তা কি? জীবসত্তা, মানবসত্তা, জীবসত্তা, মানবসত্তা। সি যারা অ্যান্সার করতেছে, 8-এর নওশিন, ফরিদা সি অ্যান্সার করতেছে সবাই। জীবসত্তা এবং মানবসত্তা দুইটাই এক্স্যাক্টলি কারেক্ট অ্যান্সার। নাম্বার 9, মানুষ মনুষ্যত্বের স্বাদ পেলে কিসের সমাধান সহজ হয়ে ওঠে? অর্থের, বৃত্তের, সম্মানের নাকি অন্ন বস্ত্রের? অর্থের, বৃত্তের, সম্মানের নাকি অন্ন বস্ত্রের? সবাই একটু অ্যান্সার করি আমরা সবাই। নাম্বার 9 কে সবার আগে উত্তর দেয়? আমি এখন একদম কমেন্ট সেকশনে দেখতেছি। অর্ণব, ভেরি গুড। অর্ণব সবার আগে উত্তর দিচ্ছে। অর্ণব মনে হয় ক্লাস 9 থেকেই ক্লাস করতো আমাদের অনলাইন ব্যাচে, নাকি অর্ণব? আসমা ডি, সিরাত ডি। ডিতে ভোট করছে বেশি। তাহলে গণতান্ত্রিকভাবে কি ডি জিতে যাচ্ছে? ডি জয়যুক্ত হচ্ছে, রাইট? আচ্ছা, দেখি গণতন্ত্র জেতে কিনা। গণতন্ত্রই জিতছে। অন্ন বস্ত্রের চিন্তা, অর্থের কেউ দেন নাই,
এ দিচ্ছেন, তানিম ABCD 3টা অ্যান্সার করে রাখছেন। তানিম ভাইয়া বি সিরিয়াস। মূল্যবোধ সৃষ্টির উপায় কোনটি? অর্থ, জ্ঞান, চিন্তা নাকি শিক্ষা? মূল্যবোধ সৃষ্টির উপায় কোনটি? নাম্বার 10, মূল্যবোধ সৃষ্টির উপায় হচ্ছে জ্ঞান। জ্ঞান মূল্যবোধ সৃষ্টির একটা উপায় মাত্র। বুঝতে পারছেন? আচ্ছা, এখন বলো কারো যদি কোনো প্রশ্ন থাকে। আর কারো প্রশ্ন না থাকলে আমি একটু শব্দার্থ নিয়ে আরেকবার একটু আলোচনা করব। আমরা ওই টাইমে পাঠ পরিচিতিতে চলে গেছিলাম ডিরেক্টলি, আমাদের কিন্তু শব্দার্থ আর লেখক পরিচিতি পড়া হয় নাই। আমি এই কারণে এই জিনিসটা একটু বাইরে রাখলাম, লেখককে নিয়ে একটু আলোচনা করব। প্রবন্ধ ক্লিয়ার সবার কাছে? যদি প্রবন্ধ ক্লিয়ার থাকে তাইলে একটু বলো। সবাই হাত তুলে জানা দাও যে ভাই 100 ক্লিয়ার। 100 ইমোজিটা আছে, 100 ইমোজিটা একটু সেন্ড করো আমাকে প্লিজ। যে প্রবন্ধ 100 ক্লিয়ার। এখন আপনি লেখককে নিয়ে পড়ান। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে। মোতাহার হোসেন চৌধুরী লেখক পরিচিতি থেকে এমসিকিউ এর জন্য পড়বো আর ক নাম্বারের জন্য পড়বো। বুঝতে পারছো? এমসিকিউ আর ক নাম্বারের জন্য পড়বো। মোতাহার হোসেন চৌধুরী 1903 সালে, কত সালে? 3 সালে কোথায় জন্মগ্রহণ করেন? কুমিল্লায় জন্মগ্রহণ করেন। এখন যেখানে জন্মগ্রহণ করছে সেই জায়গা থেকে পৈতৃক নিবাসটা একটু আলাদা। বুঝতে পারছেন? পৈতৃক নিবাস মানে কি? যেখানে বাবার বাড়ি। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। জয়া সরকার, থ্যাংক ইউ। আলিসা, এই যে 100 ইমোজি দিচ্ছে সবাই। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্প্যামিং করতে বলি নাই ভাই, 100 ইমোজি দিতে বলছি। কমেন্ট সেকশনে আবার আমরা একটু ব্যাক করি সবাই প্লিজ। তার পৈতৃক নিবাস হচ্ছে নোয়াখালী। নোয়াখালী জেলার কোথায়? কাঞ্চরপুর গ্রামে। একটু পরে আগে কে যেন নোয়াখালী নিয়ে ঝগড়াঝাটি করতেছিলা, তার এলাকা নিয়ে। নোয়াখালী ভার্সেস পাবনা লাগছিল মনে হয়, নোয়াখালী ভার্সেস উত্তরবঙ্গ। যাই হোক, সে নোয়াখালী বানানটা ভুল লাগছিল, বুঝছো? নোয়াখালী দীর্ঘইকার। বুঝতে পারছেন? নোয়াখালীর কোন গ্রামে? কাঞ্চনপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1943 সালে বাংলায় MA পাশ করেন। তাহলে কোন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেন? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কোন বিভাগ থেকে? বাংলা বিভাগ থেকে। কত সালে? 1943 সালে MA পাশ করেন। কর্মজীবনে কি ছিলেন? তার পেশা কি ছিল? তার পেশা ছিল হচ্ছে বাংলা ভাষা এবং সাহিত্যের অধ্যাপক ছিলেন। তিনি অধ্যাপনা করেছেন। একজন সংস্কৃতিমান এবং মার্জিত রুচিসম্পন্ন ব্যক্তি হিসেবে তিনি খ্যাত ছিলেন। ঢাকা থেকে প্রকাশিত শিখা পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। ঢাকা থেকে একটা পত্রিকা প্রকাশিত হয়েছিল, সাহিত্য পত্রিকা। আমাদের তো এখন অনেক কিছু ডিজিটালাইজড হয়ে গেছে, কিন্তু উনি যখন যেই এজের মানুষ, উনি সেই এজটাতে পত্রপত্রিকার ব্যাপক একটা খ্যাতি ছিল এবং জনপ্রিয়তা ছিল। বুঝতে পারছেন? ওকে, তো তিনি ওই শিখা পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। শিখা পত্রিকার খুব সুন্দর একটা মোটো ছিল, বুঝছো? এটা অনেক ফেমাস একটা লাইন, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এটা ছিল মূল মোটো, ওই পত্রিকায় লেখা থাকতো। ওই পত্রিকা সবসময় একটা জাগরণের কথা বলেছে আমাদের বাঙালি সমাজের যত রকম কুসংস্কার ছিল, সেই কুসংস্কারকে ভেঙে আমরা যাতে একটা সত্যির মানবিক একটা দেশ, মানবিক জাতি হিসেবে আমাদের গঠন যাতে হয়, সেইটাই ওই পত্রিকার মূল উদ্দেশ্য ছিল। ওই উদ্দেশ্যকে সামনে রেখে পত্রিকাটা তার যাত্রা শুরু করে। তার লেখায় মননশীলতা এবং চিন্তার স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে। তার গদ্যে প্রমথ চৌধুরীর প্রভাব লক্ষণীয়। মূলত গদ্যকার হলেও, গদ্যকার মানে কি? যিনি গল্পে লেখালেখি করেন, গল্পের ভাষায় গদ্যকার। তিনি বেশ কিছু কবিতাও রচনা করেছেন। তার প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতি কথা, যেটা থেকেই তোমার বর্তমান যে এতক্ষণ ধরে যে প্রবন্ধটা পড়াইলাম, সেই প্রবন্ধটা আসছে। সংস্কৃতি কথা বাংলা সাহিত্যের মননশীল প্রবন্ধ ধারায় একটি উল্লেখযোগ্য সংযোজন। তার মৃত্যুর পর গ্রন্থটি প্রকাশিত হয় সভ্যতা এবং সুখ, তার দুটি অনুবাদ গ্রন্থ। পসিবলি আমাদের এইটা সভ্যতা এবং সুখ, বার্ট্রান্ড রাসেল নামে একজন দার্শনিক আছে। দার্শনিকের নাম কি? বার্ট্রান্ড রাসেল। আপনারা সবাই এটা কিন্তু বের করবেন, গুগলে সার্চ করে বের করবেন, সিভিলাইজেশনস অ্যান্ড হ্যাপিনেস। এই নামে বার্ট্রান্ড রাসেলের 2টা বই ছিল সম্ভবত। আমাকে এখনই জানান আমি ঠিক কিনা। বুঝতে পারছেন? তার ফিলোসফার সম্পর্কেও
পরে মনে থাকবে কিনা আপনারা একটু গুগল করে নেবেন, এখন তো ক্লাস করতেছেন, তার সম্পর্কে একটু জানবেন। সভ্যতা এবং সুখ, সিভিলাইজেশন এবং হ্যাপিনেস। তিনি একজন দার্শনিক ছিলেন, বার্ট্রান্ড রাসেল। তিনি আমাদের যে মানব সভ্যতা, এই সভ্যতার একদম রুট বা মূল থেকে তিনি আলোচনা করছে। নাস্রিন জিজ্ঞেস করছে, ভাই আপনার নাম কি? আচ্ছা, এতগুলা নাম পড়াইতেছি, লেখকের নাম পড়াইতেছি, দার্শনিকদের নাম বলতেছি, আমার নামটা শুরুতে বলি নাই, শেষে বলবো। তাইলে নাম জানতে হইলে শেষ পর্যন্ত থাকো। অনুবাদ গ্রন্থ, ওই ইংরেজি ভাষা থেকে তিনি কি করছে, বাংলায় অনুবাদ করছে। 56 সালের 18 সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন। কত সালে তিনি পরলোক গমন করেন? 56 সালে। সাল যদিও মনে থাকতে চায় না, এবং সাল কি, সাল থেকেও প্লেসগুলোর নাম বেশি ইম্পর্টেন্ট, সবসময় বলি। ঠিক আছে, আনিশা আমার নাম বলে দিচ্ছে। আনিশা, এটা ঠিক কাজ করো নাই, তোমার বন্ধু তো এখন ছুটি চাবে। একদম নাম যদি জানতে চাও শেষ পর্যন্ত থাকো। এনিওয়ে, আর বেশি প্যারা দিব না। নিগর মানে শিকল বেরি, তিমির মানে হচ্ছে অন্ধকার, খুদ পিপাসা মানে ক্ষুধা এবং তৃষ্ণা, ফতুর মানে একদম কি হয়ে যাওয়া, ফতুর মানে হচ্ছে একদম নিঃস্ব হয়ে যাওয়া, সর্বশান্ত হয়ে যাওয়া, লেফাফা দুরস্তি, বাইরের দিক থেকে ত্রুটিহীনতা, ভিতরে প্রতারণা, বেরি মানে আবার চলে আসছে শৃঙ্খল, নিগর মানেও যা, বেরি মানেও তাই, হামেশা মানে সব সময়ই, হর হামেশাই আমরা বলে থাকি, উন্মোচন করা, উন্মুক্ত করা, পিঞ্জরবদ্ধ, খাঁচায় বন্দি, পিঞ্জর মানে খাঁচা, জীব সত্তা মানে হচ্ছে জীবের অস্তিত্ব, মানব সত্তা মানে মানুষের অস্তিত্ব, অর্থ চিন্তা, নিগড়ে মানে কি, শিকলে, সকলে বন্দি। এটা বলতে কি বুঝিয়েছেন লেখক? লেখকের মতে, এটা খ নাম্বার প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, খ নাম্বার প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। লেখকের মতে আমরা জীবসত্তাকে টিকিয়ে রাখতে অধিক মনোযোগী, ফলে অর্থচিন্তা আমাদের সারাক্ষণ ব্যস্ত রাখে। অর্থচিন্তায় ব্যস্ত মানুষ প্রকৃত মনুষ্যত্ব অর্জনে সক্ষম নয়। ফতুর হয়ে যাওয়া মানে নিঃস্ব, সর্বশান্ত হয়ে যাওয়া। কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু, এটাও খ নাম্বার প্রশ্নের জন্য অনেক ইম্পর্টেন্ট। খাওয়া পড়ার সমস্যা মিটে গেলেই জীবনের উন্নয়ন সম্ভব হয় না, এজন্য প্রয়োজন চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা আর আত্মপ্রকাশের স্বাধীনতা। শিক্ষার মাধ্যমে এই স্বাধীনতা অর্জিত হয়। এরপরে পাঠ পরিচিতি, আমরা এগুলা পড়ে ফেলছি, আমরা বাকি সবটাই পড়ে ফেলছি। এখন আমাকে আপনারা একটু বলেন যে ভাই আপনি তো অনেক জ্ঞান দিলেন, পুরা ক্লাস জুড়েই আজকে জ্ঞানের কোনো অভাব ছিল না, রাইট নাকি? জ্ঞানের কোনো অভাব ছিল না, প্রচুর জ্ঞান দিছি। আপনারা তো আরো অনেক বেশি জ্ঞানী। আপনাদের থেকেও আমি লাস্টের দিকে একটু জানতে চাই যে ভাই আপনাদের মধ্যে মূল্যবোধ কি সৃষ্টি হয়েছে ক্লাসের পরে? কি মূল্যবোধ সৃষ্টি হইল? স্যার তো পড়াইলো, অনেক কিছু পড়াইছে, আমি আমার মূল্যবোধ থেকে নোট করছি, আমার জায়গা থেকে। এই নোট করলে আমার লাভ নাই, আপনারই লাভ, বুঝতে পারছেন? আপনারই লাভ। অনেকে আবার কুযুক্তি দিতে পারে, বুঝছো? যুক্তি তো আবার দুই রকমের হয়, ভালো যুক্তি, খারাপ যুক্তি। আপনার খারাপ যুক্তি, ফাঁকিবাজিরও একটা যুক্তি দাঁড় করাইতে পারেন যে আমি নোট করি নাই, কারণ নম্বর ঠম্বর দিয়ে কিছু যায় আসে না, আমি আসছি পড়ালেখা করার জন্য, জ্ঞান অর্জনের জন্য। বাট আপনার এই যুক্তিটায় প্রবন্ধের যুক্তি দিয়ে আজকে ভাঙবো। কিভাবে ভাঙবো জানেন? ভাঙবো হচ্ছে দুইটাই ব্যালেন্স লাগবে। আপনার পরীক্ষার নাম্বার যেরকম লাগবে, শিল্প সাহিত্য সংস্কৃতি এরকম নলেজও লাগবে আপনার, বুঝতে পারছেন? দুইটাই কন্টিনিউয়াসলি আপনার মধ্যে থাকা দরকার এবং সমানভাবে দুইটা জিনিসের ব্যালেন্স দরকার। আজকের প্রবন্ধটা অনেক ইম্পর্টেন্ট ছিল। আমি জানি না কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি, আমার মতো তো আমি জ্ঞান পরিবেশন করছি। আপনারা সেইখান থেকে কতটুকু যেটাকে বলে নিংড়ে নিয়ে কতটুকু আপনাদের মতো প্রিজার্ভ করতে পারছেন। আমি তো বৃষ্টি ঝরায় দিছি, এখন সেই বৃষ্টির কতটুকু পানি আপনাদেরকে আপনারা ভিজতে পারছেন, কতটুকু সেটাকে অনুভব করতে পারছেন, বুঝতে পারছেন? নাকি আপনারা একদম ওই যে ঘরের মধ্যেই বসেছিলেন? তো যেটাই মূল্যবোধের জায়গা থেকে বলতেছি, নোট খাতা সবাই শেয়ার করবা। এনিওয়ে, আমি এখন অনেক কঠিন কথা বললাম। এখন লাস্টের 1 মিনিট আমি সময় দিচ্ছি আপনাদেরকে। পড়ালেখা রিলেটেড, পরীক্ষা রিলেটেড আর বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটারই যে কোনো সমস্যা এই 1 মিনিট আমি সমাধান করব। যারা যারা বলতেছো ক্লাসটা অনেক ভালো লাগছে, দিব্য থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তৌকির তোমার, আচ্ছা তৌকির আবার বদদোয়া দিচ্ছে। তৌকির ধন্যবাদ, আপনার কমেন্ট পড়ছি আমি।
ওকে, সবাই বিদায় জানা দিচ্ছে, সবাই বিদায় জানা দিচ্ছে, মুসাদ্দিকুর বিদায় জানাচ্ছে, কারো কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো আজকের মতো ক্লাসটা তাহলে শেষ করি সবাই। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করতেছি, কারো যেহেতু কোনো প্রশ্ন নাই, প্রশ্ন থাকলে থাকতাম। সো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করতেছি, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে সবার সঙ্গে। টিল দেন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর কি থাকবা, আর ঠিকমতো পড়ালেখা করবা, ফাঁকিবাজি কম করবা। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম বলতে ভুলে গেছি, আফসারা মনে করায় দিছে, আদ্রিতা মনে করায় দিছে। আমার নাম হচ্ছে সুষমা চক্রবর্তী। সুষমা চক্রবর্তী নামটা একটু কঠিন নাম, মনে রাখতে পারে না। আমাকে পোলাপান বলে হচ্ছে সুসময় ভাইয়া। সুসময় নামটাও কারো মনে থাকে না, কারণ সবার জীবনে খুব খারাপ সময় চলতেছে, অসময় চলতেছে। তো ওই কারণেই মনে করেন যে অসময় যখন থাকে আপনাদের জীবনে, পড়ালেখা একটু প্যারাঠাটা খান, ওই অসময়ের বন্ধু হিসেবে আমি আসি। তো ঠিক আছে, সুসময় এখনকার মতো চলে যাচ্ছে ক্লাস থেকে, আবার চলে আসবে পরবর্তী ক্লাসে। তো সুসময় আবার যখন আসবে তখন দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।